হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের মৌলের পর্যাবৃত ধর্মের লেকচার 12-তে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের টপিকটা অনেক ইন্টারেস্টিং। আর আজকে আমরা পড়বো সংকরায়ন, একদম বেসিক থেকে আলোচনা করব। আগের ক্লাসে সংকরায়ন নিয়ে অত কিছু না বুঝলেও চলবে। এই ক্লাস আমি একদম জিরো থেকে আলোচনা করব। কেমন? আগে আমাকে তোমরা একটু করে বলো, তোমাদের কি ভ্যালেন্স বন্ড থিওরি মনে আছে? শুধু ভ্যালেন্স বন্ড থিওরি পর্যন্ত পড়লেই চলবে, বুঝছো? তোমাদের কি হ্যাঁ, ওকে, ওয়ালাইকুম আসসালাম। আশা করি আমার এন্ড থেকে সব তো ঠিকঠাক মতো আছে, আশা করি তোমাদের এন্ড থেকেও সব ঠিকঠাক মতো আছে। আচ্ছা, সাইকেল ওয়ানে কিন্তু এক্সাম হয়েছে, তোমরা কি দিছো এক্সাম আজকে? সাইকেল ওয়ানে কিন্তু এক্সাম হচ্ছে অলরেডি। আশা করি তোমরা এক্সামে অংশগ্রহণ করছো। আমাকে একটু জানাও যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা বা সব ওকে আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা সংকরায়ন শুরু করব। সংকরায়ন আমাদের সংকরণের উপর 13 নম্বর লেকচারে সংকরণের উপর হবে, 14 নম্বর লেকচারে সংকরণের উপর হবে। পরে 15-16তে গিয়ে হচ্ছে আমরা রাসায়নিক বন্ধন আলোচনা করব। এক্সাম দিছো? ওকে, ভেরি গুড ভেরি গুড। একটু তাহলে তাড়াতাড়ি জয়েন করে ফেলো, আমরা তাহলে শুরু করে দিয়ে আসো। ওকে, তো চলো আমরা শুরু করে দিই আস্তে আস্তে। এখন তো 45 বাজছে না? হ্যাঁ, 45 বেজে গেছে, চলো আমরা শুরু করে দিয়ে আসো। তাহলে আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 12। আজকে আমরা একদম সংকরায়নের একদম বেসিক জিনিসপত্র থেকে জানবো। ওকে, তো চলো শুরু করি। আমরা প্রথমে একটু করে দেখবো যে, আচ্ছা এটা কাজ করি, আমি এই পেজটিকে একটু ডিলিট মারি আগে। আর অনেকে আমরা করতে পারি আমরা সেকেন্ড পেজ পড়াই ফেলছি। ওকে, চলো আমরা একটা জিনিস, আমি মনে আছে একটা জিনিস আমরা পড়ছিলাম যে ভিবিটি, বা যেটাকে আমরা বলছিলাম তোমার হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। এটা কারা কারা পড়ছো গতকালকে আমাকে বলো তো? ভ্যালেন্স বন্ড থিওরি পড়াইছিলাম তোমাদেরকে, এটা কি মনে আছে সবার? ভ্যালেন্স বন্ড থিওরিতে কি বলছিল বলো তো? ভ্যালেন্স বন্ড থিওরিতে বলা হয়েছিল আমার ওই যে ইলেকট্রনগুলা বা যে অরবিটালগুলো অর্ধপূর্ণ থাকবে, যে অরবিটালগুলো কি থাকবে, অর্ধপূর্ণ থাকবে, তারা পরস্পর কি করবে, হ্যান্ডশেক করবে, বা তারা পরস্পর বন্ধন গঠন করবে। একটা এক্সাম্পল যদি তোমাকে আমি দিই, তুমি যদি লক্ষ্য করে দেখো, অক্সিজেন, বলো তো অক্সিজেন আর অক্সিজেনের মধ্যে কয়টা বন্ধন হয়? অক্সিজেন আর অক্সিজেনের মধ্যে কয়টা বন্ধন হবে? তুমি বলবা দুইটা বন্ধন হবে। কেন দুইটা বন্ধন হবে? খেয়াল করে দেখো, এখানে আছে 1s2, এখানে আছে 2s2, আর 2p4 কে আমি চাইলে এভাবে লিখতে পারতাম যে 2px2। আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যাদের সাইকেল 1 করা নাই তারা যাতে অবশ্যই সাইকেল 1-এর যে সামারি ক্লাস 2, সেটা আমি কিন্তু তোমাদের গ্রুপেও দিয়ে দিছি, সেই ক্লাসটা যেন করে আসে, এই জন্য কিন্তু বলছিলাম। ওইখানে কিন্তু আমি ওই যে ইলেকট্রন বিন্যাসের লেখার নিয়মটাতে শিখাই দিয়েছিলাম। এখানে এরপরে কী হবে বলো তো? 2py1 হবে, এখানে হয়তো 2pz1। তোমরা কি আমাকে বলতে পারবা যে দুইটা অক্সিজেনের মধ্যে কয়টা বন্ধন হইতে পারে ভিবিটি অনুযায়ী? দুইটা অক্সিজেনের মধ্যে কয়টা বন্ধন হয় দেখো তো। এখানে এখানে অর্ধপূর্ণ অরবিটাল কয়টা আছে? এখানে অর্ধপূর্ণ অরবিটাল আছে দুইটা। খেয়াল করে দেখো, প্রতিটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এটা একটা অর্ধপূর্ণ অরবিটাল, এটা একটা অর্ধপূর্ণ অরবিটাল, আবার এটা একটা অর্ধপূর্ণ অরবিটাল, আবার এটা একটা অর্ধপূর্ণ অরবিটাল। তাহলে কি হবে তখন? এই যে এদের মধ্যে একটা বন্ড গঠিত হবে, এখানে একটা বন্ড গঠিত হবে, এখানের মধ্যে। তাহলে কি হচ্ছে দেখো, এই যে অক্সিজেন আর অক্সিজেন, এদের মধ্যে কিন্তু এখানে বন্ড গঠন হয়েছে, বন্ড গঠন হয়েছে। ওকে, আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে দেখো তো আমাকে বলো, যেহেতু এখানে একটা বন্ড গঠন হচ্ছে, তাহলে এই বন্ডে তুমি যদি লক্ষ্য করো, এই বন্ডটাতে একটি ইলেকট্রন আসছে এখান থেকে, এই যেখানে একটা ইলেকট্রন আছে দেখো, আর একটা ইলেকট্রন আসছে এখান থেকে। তাহলে দুইটা ইলেকট্রনের স্পিন কি সেম হবে নাকি ডিফারেন্ট হবে বলো তো? দেখো, এই প্রতিটা বন্ডে দুইটা ইলেকট্রন থাকে, আমরা সবাই জানি একটা বন্ডে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা ইলেকট্রন থাকে। তাহলে এই যে দুইটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন আছে, এখানে কিন্তু দুইটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন এর থেকে আসছে, একটা ইলেকট্রন এর থেকে আসছে, সমযোজী বন্ধন ইলেকট্রন শেয়ারিং হয়। বাট এদের স্পিন কি একরকম হবে নাকি ডিফারেন্ট হবে? এদের স্পিন কিন্তু একই রকম হবে না, ডিফারেন্ট হবে। এটা আমাদেরকে বিবিটি বলছে। ওই যে হ্যান্ডশেক করার নিয়ম দেখাইছিলাম না, একজন দিকে এদিকে হ্যান্ডশেক করে, একজন কিন্তু উল্টা দিক থেকে হ্যান্ডশেক করে। অর্থাৎ কি হবে, ধরো এটা যদি আপ স্পিনে থাকে, কথার কথা এই ইলেকট্রনটা যদি কোথায় থাকে, আপ স্পিনে থাকে, তাহলে এই ইলেকট্রনটা কোথায় থাকবে? এটা ডাউন স্পিনে ঘুরঘুর করতেছে। এটা যদি আপ স্পিনে থাকে, তাহলে এটা কোথায় ঘুরঘুর করতেছে বলো? এটা ডাউন স্পিনে ঘুরঘুর করতেছে। এটা আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে এতটুকু? মনে আছে এতটুকু? দেখো তো, আমি তোমাদেরকে সব পড়াইছিলাম জিনিসগুলো, আশা করি মনে আছে। এখন আমরা দেখবো একটা জিনিস, সেটা হচ্ছে, ধরো আমাকে যদি কেউ বলে যে CH4 এর গঠন ব্যাখ্যা করো, যে ভিবিটি দিয়ে, এই যে ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে CH4 এর গঠন। চলো আগেটার কিছু প্রবলেম, এটা যদিও আগের ক্লাসের পড়া, আমি জাস্ট তোমাকে একটু রিভিউ টেনে দিচ্ছি। CH4 এর গঠন, এরপর আমরা সংকরায়নে চলে যাব। দেখো তো, দেখো তো তুমি একটু করে, CH4 এর মধ্যে কি হবে? কার্বনের, আমরা সবাই জানি কার্বন 6 হয়ে থাকে। এখন এখানে আছে 1s2 আছে, তারপরে 2s2 আছে, তারপর এখানে আছে কিন্তু 2p2 হয়। তো চাইলে জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি 2px1, চাইলে লিখতে পারি 2py1, এরপর লিখতে পারি এখানে 2pz0, এতটুকু লিখতে পারি আমরা এখানে। এবার তুমি আমাকে একটা জিনিস বলো, কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন জড়িত? কার্বনের সাথে 4টা হাইড্রোজেন জড়িত। তাহলে 4টা হাইড্রোজেন যদি কার্বনের সাথে থাকে, দেখো কার্বনের সাথে 4টা হাইড্রোজেন জড়িত, তাহলে কার্বনের বন্ড কয়টা লাগবে বলো তো? কার্বনের সাথে যেহেতু 4টা হাইড্রোজেন জড়িত, তাহলে কার্বনের কয়টা বন্ড লাগবে? কার্বনের 4টা বন্ড গঠন করতে হবে। কার্বনের কয়টা বন্ড গঠন করতে হবে?
4টা বন্ড, তাহলে 4টা বন্ড যদি কার্বনের গঠন করতে হয় তাহলে বলো তো কার্বনের অর্ধপূর্ণ অরবিটাল কয়টা থাকা লাগবে? কার্বনের যদি 4টা বন্ধন গঠন করতে হয় তাহলে কার্বনের অর্ধপূর্ণ অরবিটাল কয়টা থাকা লাগবে? ওই বিবিটি কি বলে, যতটা বন্ড ততটা অর্ধপূর্ণ অরবিটাল, তাহলে 4টা অর্ধপূর্ণ অরবিটাল থাকা লাগবে। তখন কি করতে হয়, এই জন্য এখানে তো দেখো এখানে তো 2টা অর্ধপূর্ণ আছে, 4টা বানানোর জন্য কি করতে হয়, কার্বনটাকে উত্তেজিত করতে হয়। এই কার্বনটাকে যদি আমি উত্তেজিত করি, মানে যদি আমি এনার্জি দিই তাহলে কি হবে, এখান থেকে একটা ইলেকট্রন এই জায়গায় চলে যাবে, তাহলে এই জায়গায় চলে গেলে ইলেকট্রন বিন্যাস কিরকম হবে দেখো। তখন সেই ক্ষেত্রে এটা হবে 1s2, এটা হবে 2s1, এটা হবে 2px1, এটা হবে 2py1, এটা হবে 2pz1। তখন কি হবে দেখো, 4টা অর্ধপূর্ণ অরবিটাল হয়েছে, তাহলে 4টা বন্ড হবে এখানে। এখন তুমি বুঝো হাইড্রোজেনে কি থাকে, আমরা সবাই জানি যে আমাদের ধরো এখানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেনে তো 1s1, তাহলে এটা ধরো এখানে আছে 1s1, তারপর ধরো এখানে একটা হাইড্রোজেন আছে, ধরো এটাও 1s1, তারপর ধরো এখানে একটা হাইড্রোজেন আছে, ধরো এটাও 1s1, ধরো এখানে একটা হাইড্রোজেন আছে, এটাও ধরা যাক 1s1। তাহলে এরা কিন্তু এর সাথে একটা বন্ড গঠন করবে, এর সাথে একটা বন্ড গঠন করবে, এর সাথে একটা বন্ড গঠন করবে, এর সাথে একটা বন্ড গঠন করবে। এইভাবে কিন্তু আমাদের 4টা বন্ড গঠিত হবে। তাহলে এরপরে তাহলে স্ট্রাকচারটা কীরকম দাঁড়াবে, এখানে কার্বন, তাহলে এখানে 4টা হাইড্রোজেনের সাথে বন্ড হয়েছে, এইটা আমাকে ভিভিটি বলে। তাহলে এইটা CH4 এর গঠন আমরা দেখলাম কি অনুযায়ী বলো তো, ভিভিটি অনুযায়ী। এতটুকু কি আমরা বুঝতে পারছি? দেখো তো একটু করে, এতটুকু কি বোঝা গেছে? না, মাত্র শুরু করলাম, এটা গত ক্লাসের পড়া তোমাকে রিভিউ করতেছি, গত ক্লাসের পড়া রিভিউ করতেছি। তাহলে একটু তুমি আমাকে বলো তো, এইখানে এই আমরা সবাই জানি হাইড্রোজেনের কোনটা অংশগ্রহণ করে, 1s অংশগ্রহণ করে। হাইড্রোজেনের কোন উপশক্তি স্তর অংশগ্রহণ করে, 1s, 1s গুলো অংশগ্রহণ করে। তাহলে তুমি আমাকে বলো তো, এই বন্ডকে আমি তাহলে কি নাম দিব, যেহেতু এটা 1s আর 2s এর মধ্যে, তাহলে এই বন্ডকে আমরা ভিভিটি অনুযায়ী নাম দিব 1s 2s। এই বন্ড এইখানে এই বন্ডটা এই বন্ডটা এই বন্ডগুলোকে আমি কি নাম দিব, 1s আর 2pর মধ্যে বন্ধন এগুলা, তাহলে এগুলোকে আমি বলবো এই যে এই বন্ডটা, এইগুলো এইটা এইটা এবং এইটা, এটা তিনটার সেম নাম হবে, সেটা কি 1s আর 2pর মধ্যে বন্ধন। এটা কি বুঝতে পারতেছি আমরা? তার মানে তুমি দেখো লক্ষ্য করে, এই ধরো এই বন্ডটাকে যদি আমি নাম দিই 1s আর 2s, তাহলে এই বন্ডগুলো হবে 2p, মানে 1s আর 2p বন্ধন, 1s আর 2p বন্ধন। এই বন্ধনটার তার নাম কি হবে, 1s আর 2p বন্ধন। এই বন্ধনটার তার নাম কি হবে, 1s আর 2p বন্ধন। একটু করে আমাকে জানো এতটুকু তুমি বুঝছো কিনা, এতটুকু যদি কোথাও না বুঝো আমাকে বলতে পারো। এতটুকু কি বোঝা গেছে ভাই জিনিসটা? দেখো তো এতটুকু কি বুঝতে পারছো, এটা আমাকে কমেন্টে জানাবা। প্রতিটা বন্ডের নাম আমরা জাস্ট লিখলাম, এতটুকু কি বোঝা গেছে? যারা ফেসবুকে দেখতেছো তারাও কাইন্ডলি আমাকে জানাবা যে সবাই এতটুকু এখানে বুঝতে পারছো কিনা। এই বন্ডের নামগুলো আমরা দেখলাম, ওকে বুঝছো। এবার তুমি আমাকে একটা জিনিস বলো, আমি যদি তাহলে একটা জিনিস দেখো, আমি তাহলে এটাকে একটু করে এই পাশে আনি। চলো আমি একটু নেক্সট পৃষ্ঠায় যাই, একটু নেক্সট পৃষ্ঠায় যাই আমরা, একটু নেক্সট পৃষ্ঠায় যাই আমরা, একটু নেক্সট পৃষ্ঠায় যাবো। এটা কি সবার তোলা হয়েছে? যতটুকু পারো তুলতে থাকো, বাকিটা তুমি পরে তুলে নিও। মানে তুই এখানে আজকে যে টপিকটা আছে সংকরায়ন, আজকের ক্লাসের জন্য শুধুমাত্র আজকের ক্লাসের জন্য নোটের উপর কম ফোকাস করো। মানে আজকের ক্লাসে তুমি লেখার দরকারই নেই, আজকের ক্লাসে খালি তুমি বুঝতে থাকো, কারণ আজকেরটা বোঝার জিনিস বেশি। ক্লাস শেষ হওয়ার পরে তুমি নোট করিও। অন্যান্য ক্লাসে আমরা বলি তুমি নোট ভিডিও দেখার সাথে সাথে নোট করো, বাট আজকের ক্লাসে আমি তোমাকে বলবো তুমি শুধু আগে দেখতে থাকো, বেশি কিছু নোট করার দরকারই নেই, নোট তুমি পরে করিও, কেমন? তো চলো শুরু করি, আসে এরপরে যাই। দেখো তার মানে আমরা ভিভিটি অনুযায়ী কি পাইলাম, ভিভিটি অনুযায়ী আমরা পাইলাম হচ্ছে আমাদের যে CH4 এর যে স্ট্রাকচার সেটা তাহলে এরকম, কার্বন, এটা আমাদের গত ক্লাসের পড়া কিন্তু, এগুলা 4টা হাইড্রোজেনের বন্ধন আছে, এটা পাইলাম। আচ্ছা, আর বন্ডগুলোর আমি নাম দিলাম, কি বন্ডের নাম কি কি হবে, এই বন্ডের নাম আমরা দিছি হচ্ছে আমাদের 1s আর 2s এর মধ্যে বন্ধন। এই বন্ধনের নাম দিছি হচ্ছে আমরা 1s আর 2pর মধ্যে বন্ধন। এই বন্ডের নাম আমরা দিছি 1s আর 2pর মধ্যে বন্ধন। এই বন্ধনের নাম আমরা দিছি 1s আর 2pর মধ্যে বন্ধন। তোমরা সবাই জানো একটা বন্ধনের দুইটা জিনিস থাকে, একটাকে আমরা বলি বন্ধন শক্তি আর আরেকটাকে আমরা বলি বন্ধন দৈর্ঘ্য। এটা কি তোমরা নাম শুনছো? দুইটা টার্ম আছে, দুইটা টার্ম আছে আমাদের, দেখো দুইটা টার্ম আছে, একটা হচ্ছে বন্ধন শক্তি, একটা হচ্ছে বন্ধন শক্তি। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা পরে করব, বাট এর নাম কি শুনছো তোমরা কখন এগুলা? বন্ড এনার্জি, আর আরেকটা আছে বন্ধন দৈর্ঘ্য। এগুলার তোমরা কখনো নাম শুনছো? যেটাকে আমরা বলি বন্ড লেন্থ, এটাকে আমরা বলি বন্ড লেন্থ বলি। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা পরে করবো। যেমন বন্ড লেন্থ জিনিসটা কি, দুইটা পরমাণু নিউক্লিয়াসের যে মধ্যবর্তী দূরত্ব, ধরো এই কার্বনের নিউক্লিয়াস আর হাইড্রোজেনের নিউক্লিয়াসের যে মধ্যবর্তী দূরত্ব, তাকে আমরা বলবো বন্ড লেন্থ। আচ্ছা, তো এই যে বন্ড লেন্থটাকে আমরা সংক্ষেপে B.L দিয়ে প্রকাশ করব, আর বন্ড এনার্জিকে আমরা সংক্ষেপে B.E দিয়ে প্রকাশ করব। তা তোমার কাছে একটা কোয়েশ্চন আছে, সেটা হলো
এখানে আমরা দেখতেছি দুই টাইপের বন্ধন আছে, একটা হচ্ছে 1s, একটা হচ্ছে 1s আর 2s বন্ধন, আর আরেকটা হচ্ছে 1s আর 2p বন্ধন। আমার তোমার কাছে কোয়েশ্চন হলো, আচ্ছা এদের কি বন্ড এনার্জিগুলো পরস্পর সমান হবে? এদের কি বন্ড এনার্জিগুলো পরস্পর সমান হবে? যেহেতু বন্ডগুলো ডিফারেন্ট, ধর এটা 1s আর 2s বন্ধন আর এটা হচ্ছে 1s আর 2p বন্ধন, তাহলে ভিবিটি অনুযায়ী যেহেতু বন্ধন ডিফারেন্ট হলে এনার্জি ডিফারেন্ট হবে, তাহলে অ্যাকর্ডিং টু ভিবিটি এটা কিন্তু সমান হবে না। আবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এখানে যদি তুমি বন্ধন দৈর্ঘ্য বের করো কার কার মধ্যে, এই 1s আর 2s এর যে বন্ধন দৈর্ঘ্য মানে বন্ড লেন্থ, আর তুমি যদি এখানে এই বন্ড লেন্থ অফ এটা বের করো যে 1s আর 2p, এটা কি পরস্পর সমান হবে? তুমি বলো যে ভাই বন্ধন ডিফারেন্ট, এটা সমান কিভাবে হবে? যদি সেম বন্ধন হতো তাহলে সমান দৈর্ঘ্য হইতো। হ্যাঁ, এই তিনটার দৈর্ঘ্য সমান হবে, বাট এই তিনটার সাথে এটা দৈর্ঘ্যটা ডিফারেন্ট হবে। তাহলে অ্যাকর্ডিং টু ভিবিটি বা ভিবিটি অনুযায়ী এটা আসলে কি, মানে তোমার এটা হচ্ছে কার অনুযায়ী বলো তো? ভিবিটি অনুযায়ী। তাহলে ভিবিটি অনুযায়ী এটা সমান না। ভিবিটি অনুযায়ী কি না বলো তো? এটা সমান না। বাট বাস্তবে কি দেখা যায় জানো, বা ল্যাবে কি দেখা গেছে জানো? ল্যাবে কি দেখা গেছে? ল্যাবে দেখা গেছে এটা অ্যাকচুয়ালি সমান হয়। এটা অ্যাকচুয়ালি কি হয়? সমান হয়। মানে ভিবিটি অনুযায়ী এটা সমান না, ভালো করে বুঝো। ভিবিটি অনুযায়ী এটা সমান না, বাট বাস্তবে দেখা যায় কি? বাস্তবে দেখা যায় এরা পরস্পর সমান হয়। মানে প্র্যাকটিক্যালি দেখা যায় এরা পরস্পর, বিজ্ঞানীরা যখন দেখতেছে এরা পরস্পর সমান হয়ে যায়। মানে জিনিসটা বুঝো, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি, মানে এটা বাস্তবে, এটা হচ্ছে বাস্তবে দেখা গেছে কি? বাস্তবে দেখা গেছে এরা পরস্পর সমান। তখন বিজ্ঞানীরা বলতেছে তাইলে মনে হয় ভিবিটি সব জায়গায় কাজ করে না। তাইলে মনে হয় ভিবিটি কি করে না? সব জায়গায় কাজ করে না। ভিবিটি কোন জায়গায় কাজ করে আর কোন জায়গায় কাজ করে না জানো? ভিবিটি কাজ করে কোন জায়গায় আমি তোমাকে বলি। যদি একটা যৌগ পিওর সমযোজী হয়, অর্থাৎ ধরো H2, তারপর ধরো তোমার F2, তারপরে ধরো তোমার O2, তারপর ধরো তোমার N2, তারপর ধরো তোমার হচ্ছে আমাদের আছে Cl2, এইসব যৌগের গঠন ব্যাখ্যাতে ভিবিটি কাজ করে, ভিবিটিতে কোনো প্রবলেম হয় না। বাট যখনই কেন্দ্রীয় পরমাণুর ব্যাপার স্যাপার চলে আসে, যেমন এটাকে আমরা কার্বনটাকে আমরা কি বলবো? কার্বনটাকে বলা হয় না কেন্দ্রীয় পরমাণু, যে পরমাণুটা কেন্দ্রে থাকে। কেন্দ্রীয় পরমাণু নিয়ে আমরা ডিটেলস আলোচনা পরে করব, বাট এমনি শিখে রাখো যেই পরমাণুটা সেন্টারে থাকবে, যেই পরমাণুটা মাঝখানে থাকবে তাকে আমরা বলবো কেন্দ্রীয় পরমাণু, আর যেই পরমাণু পাশে থাকে তাকে আমরা বলি পার্শ্বীয় পরমাণু। এটাকে আমরা কি বলতে পারি? পার্শ্ব পরমাণু বলতে পারি। তো যখনই কেন্দ্রীয় পরমাণু পার্শ্ব পরমাণুর ব্যাপার চলে আসবে, তখন আর সেই ক্ষেত্রে ভিবিটি কাজ করবে না। বুঝছো নাকি বুঝো নাই বলো তো? ভিবিটি কোথায় কাজ করবে, কোথায় কাজ করবে না? যখনই যখনই কি হবে, মানে তোমার যদি একদম পিওর সমযোজী হয়, মানে ধরো অক্সিজেনের মধ্যে O2 যৌগ, বা হাইড্রোজেনের মধ্যে H2 যৌগ, বা নাইট্রোজেনের মধ্যে N2 যৌগ, তখন ভিবিটি কাজ করবে। তখন ভিবিটি কোনো সমস্যা করে না, কারণ এখানে তো মাল্টিপল বন্ড নাই বা কয়েকটা ডিফারেন্ট টাইপের বন্ড নাই। বাট এখানে কি হয়, যখনই তোমার কেন্দ্রীয় মৌল চলে আসবে, ধরো তোমার CH4H2O, দেখবো আমরা জিনিসগুলা, তখন আসলে ভিবিটি কাজ করে না। তাহলে মূল সামারিটা কি? মূল সামারি হচ্ছে এই যে CH4 যৌগটা আমরা দেখতেছিলাম, এই যে আমরা কোন যৌগ দেখতেছিলাম? CH4 যৌগটা। তুমি আমাকে একটু করে বলো, CH4 এর গঠন কি তুমি ভিবিটি দিয়ে এক্সপ্লেন করতে পারবা? বলো তো, CH4 এর গঠন এটা কি আসলে ভিবিটি দিয়ে এক্সপ্লেন করলে সঠিক হচ্ছে? না, কারণ ওই ভিবিটি অনুযায়ী এটা তো পরস্পর সমান না, বাট অ্যাকচুয়ালি এটা পরস্পর সমান। তাইলে তখন বিজ্ঞানীরা চিন্তায় পড়ে গেছে, যে চিন্তায় পড়তেছে কি যে ভাই তাইলে মনে হয় সব যৌগের গঠনকে ভিবিটি দিয়ে ব্যাখ্যা করা যায় না। তখন দুইজন বিজ্ঞানী, মানে তোমার একদম অগ্রগণ্যভাবে আগায় আসছে। একজনের নাম হচ্ছে বিজ্ঞানী পোলিং, একজনের নাম হচ্ছে স্লেটার। তারা তখন একটা হাইপোথেটিক্যাল আইডিয়া দিছে। হাইপোথেটিক্যাল আইডিয়া জিনিসটা কি জানো? হাইপোথেটিক্যাল আইডিয়া হচ্ছে, এটাকে আমরা কখনো বাস্তবে দেখি না, বাট এইটা যদি হয় তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। বুঝতে পারছো? এটাকে আমরা বলি হাইপোথেটিক্যাল আইডিয়া। যেমন 2 আর 2, এটাকে যোগ করলে কত হবে? 4 হবে। কিন্তু তুমি 2 আর 2 যে 4, এটা আসলে ম্যাথমেটিক্যালি প্রুফ করাটা মানে মানে এটা আমরা হাইপোথেটিক্যাল ভাবে ধরে নিই যে 2 আর 2 যোগ করলে 4 হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, বা স্বীকার্য বলতে পারি জিনিসটাকে আমরা। ওকে, তাহলে এতটুকু কি বোঝা গেছে সবার? আমি এটা নিয়ে আলোচনা করতেছি, এতটুকু কি বোঝা গেছে? সমস্যার সমাধান কিভাবে করবো সেটাকে আমি আলোচনা করতেছি। এতটুকু কি তুমি বুঝতে পারছো? একটু আমাকে বলো তো, যারা ফেসবুকে দেখতেছো তারা একটু জানো যে এতটুকু বোঝা গেছে কিনা। একটু আমি ধরো আমার নেট এখানে চলে গেছে কোনো একটা, হ্যাঁ এখন আসছে। ওকে, প্র্যাকটিক্যালি ঠিক, বাস্তবে এটা ঠিক। ওকে, এবার আমি দেখি এটা সমাধান কি হতে পারে। চল এটা সমাধান দেখে আসো। এটা সমাধান, এবং সমাধানের আইডিয়াটা কি আনছে? এটা সমাধান হইতে পারে হাইব্রিডাইজেশন। সমাধান হইতে পারে কি? হাইব্রিডাইজেশন, বা যেটাকে আমরা সংকরায়ন বলি, বা যেটাকে বাংলায় আমরা কি বলি?
বাংলায় আমরা বলি শঙ্করায়ন। কে আনছে এটা? বিজ্ঞানী পোলিং ও স্লেটার। একটু নাম বানানগুলো ওই যে একটু বই থেকে দেখে নিও, আর বিজ্ঞানীর নাম ঠিক আছে কিনা সেটা একটু দেখে নিও, যে পোলিং আর স্লেটার কিনা, মানে দুইজন বিজ্ঞানী ছিল, আমার যতটুকু মনে আছে বিজ্ঞানী পোলিং আর বিজ্ঞানী স্লেটার হাইব্রিডাইজেশনের আইডিয়াটা আনছে। সমাধান কিভাবে হইতে পারে আমি তোমাকে বলি। দেখো, আচ্ছা দেখো তো, কার্বনের যে আমার 6 ছিল যখন, তখন এখানে ইলেকট্রন বিন্যাসটা এরকম ছিল 1s2 2s1, তারপরে ধরো 2px1, তারপর ধরো 2py1, তারপর ধরো 2pz1। আচ্ছা, এটা উত্তেজিত অবস্থায় ছিল, রাইট? এখন আমি যদি এটাকে একটু করে ধরো তোমার হচ্ছে যে একটা অক্ষ আঁকি, অক্ষ দিয়ে তোমাকে একটু আগে বুঝে আসো, সমাধানটা বুঝে আসো। আচ্ছা, আমাকে বলতে পারবা এখানের মধ্যে এই যে 1s 2s 2pর মধ্যে সব থেকে এনার্জি কম কার? 1s 2s 2pর মধ্যে সব থেকে এনার্জি কম কার? আমরা সবাই জানি সব থেকে এনার্জি কম হচ্ছে 1s এর, এর থেকে এনার্জি বেশি হচ্ছে 2s এর, এর থেকে এনার্জি বেশি হচ্ছে 2p এর। আরেকটা জিনিস আমাকে বলো তো, এই যে 2px 2py 2pz এদের কিন্তু এনার্জি পরস্পর সমান। মানে দেখো, বুঝো জিনিসটা, এটা থেকে এটার এনার্জি বেশি, এটা থেকে এগুলোর এনার্জি বেশি, বাট এই তিনজনের এনার্জি কিন্তু পরস্পর সমান। এগুলো তোমাদেরকে আমি আহ্বানীতে পড়াইছি, এগুলো আহ্বানীতে পড়ানো হয়েছিল। তাহলে আমি যদি এখানে ইলেকট্রনগুলোকে দেখাইতে চাই, তো অরবিটালগুলোকে দেখাই, দেখো তো একটা আছে 1s, তাহলে 1s এর এনার্জি সব থেকে কম, তাহলে 1s এর এনার্জি সব থেকে কম, তাহলে 1s থেকে বেশি এনার্জি কার আছে? 1s থেকে বেশি এনার্জি হচ্ছে যে আমাদের এই 2s এর, তাহলে 2s এর এনার্জি বেশি। আর এর থেকে বেশি এনার্জি কার? 2p এর। দেখা যাবে এই 2p এর এনার্জি ডেফিনেটলি, দেখো এটা হচ্ছে 2p, এটা হচ্ছে 2p, সরি 2s, এটা 2s, সরি ভুল করছি, এটা 2s, এটা ধরো 2p। আর আমরা সবাই জানি 2p তে অরবিটাল থাকে কয়টা? 2p তে আমাদের অরবিটাল থাকবে 3টা, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এবং এই 3 অরবিটালের শক্তি কিন্তু সমান থাকে। ওকে, দেখা গেছে এই 1s থেকে 2s এর এনার্জি বেশি, 2s থেকে 2p এর এনার্জি বেশি, বাট এদের মধ্যে এনার্জি ডিফারেন্সটা কম। মানে জিনিসটা বুঝো, যে এদের শক্তিটা, হ্যাঁ এটা শক্তি বেশি ঠিক আছে, বাট এদের মধ্যে শক্তির পার্থক্যটা কম, আবার এদের মধ্যে শক্তির পার্থক্য অনেক বেশি। বুঝতে পারতেছো? মানে এদের মধ্যে শক্তির পার্থক্য অনেক বেশি, বাট এদের মধ্যে দেখা গেছে শক্তির পার্থক্যটা অনেক কম। তখন এই যে সমাধানটা কি হবে, দেখো সমাধানে কি বলে, সমাধান হইতে পারে এরকম যে যাদের শক্তি কাছাকাছি তাদেরকে মিক্সচার করে ফেলো। সমাধান কি? সমাধান, আমি সমাধানটা কেমনে হচ্ছে সেটা আমি আলোচনা করব, বাট সমাধানটা কি? সমাধান হচ্ছে যে যাদের শক্তি কাছাকাছি, বলতে কাদের শক্তি কাছাকাছি? এই 2s আর 2p গুলোর শক্তি কাছাকাছি না? তখন কি বলে, যাদের শক্তি কাছাকাছি তাদেরগুলোকে তুমি মিক্সচার করে ফেলো। তাহলে দেখো আমি কি করবো এখানে, এই যে কার্বনের একটি s ও 3টি p অরবিটাল মিশ্রিত করে পাই, আচ্ছা বলো তো, এই যে অরবিটাল যখন আমরা মিশ্রিত করছি, এই প্রসেসটাকে কি বলে? মিক্সচারের প্রসেসটাকে কি বলে কেউ বলতে পারো? মিক্সচারের প্রসেসটাকে কি বলে কেউ বলতে পারো? মিক্সচারের প্রসেসটাকে বলে হাইব্রিডাইজেশন। তোমাদেরকে দেখেছিলাম না যে তুমি কি করছিলে, গতকালে 2টা উদাহরণ দিছিলাম, যে ধরো তুমি, তোমার পাশে 4টা আলু আছে, 4টা ডিফারেন্ট টাইপের আলু, তো ওই আলুগুলোকে তুমি মিক্সচার করে আলু ভর্তা বানাইছো। আলু ভর্তা বানানোর যে প্রসেসটা, মিক্সচার করার যে প্রসেসটা, তাকে বলে কি বলো তো? তাকে বলে হচ্ছে আমাদের হাইব্রিডাইজেশন বলে। ওকে, তাহলে একটু করে একটা জিনিস দেখো, আমি বলছি এখানে একটা এস কে নিছো আর 3টা পি কে নিছো, ভালো করে বুঝো কি কি নিছো এখানে, ভালো করে বুঝো কি কি নিছো এখানে, একটা এস কে নিছো আর 3টা পি কে নিছো। তাহলে হাইব্রিডাইজেশন টাইপ কীরকম হবে বলতে পারো? হাইব্রিডাইজেশন টাইপ কীরকম হবে? যদি তুমি একটা এসকে নাও 3টা পিকে নাও, তাহলে হাইব্রিডাইজেশন টাইপ হবে sp3। তাহলে বুঝো, যদি আমি তোমাকে বলতাম একটা এস আর 2টা পিকে নিছো, তাহলে টাইপ কীরকম হইতো বলো তো? একটা এস আর 2টা পিকে নিলে কীভাবে সমাধান হয়েছে আমি আলোচনা করতেছি, আমি তোমাকে কিছু আগে বেসিক জিনিসপত্র বোঝাচ্ছি। sp2 হইতো। যদি একটা এস আর একটা পিকে নিতা তাহলে কিন্তু হইতো sp। কখন কাকে নিবা এটা কিভাবে বের করে সব শিখাবো তোমাকে আমি, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তাহলে আমরা কি করলাম এখানে, কার্বনের একটা এস এবং 3টা পিকে মিশ্রিত করছি। তাহলে টোটাল আমাকে একটু করে বলো এখানে, তাহলে টোটাল কয়টা তুমি শঙ্কর অরবিটাল পাবা? আমাকে একটু করে বলো, কয়টা এখানে শঙ্কর অরবিটাল পাবা? শঙ্কর অরবিটাল, ভাই শঙ্কর অরবিটাল জিনিসটা কি এটা একটু করে মনে করাই দেন আমাদেরকে। শঙ্কর অরবিটালটা চলো একটু করে তোমাকে মনে করাই দিই। শঙ্কর অরবিটাল পাবা 4টা। দেখো আমি তোমাকে একটু মনে করাই দিই, গতকালকে এটা পড়াইছিলাম তোমাকে। দেখো আমরা বলছিলাম তুমি 4টা ধরো ডিফারেন্ট টাইপের আলু নিছো, একটা ধরো গোল আলু, একটা ধরো তুমি নিছো লম্বা আলু, ধরো একটা নিছো তুমি চ্যাপ্টা আলু, আরেকটা নিছো ধরো ছোটো আলু নিছো, ধরো চারটা তুমি আলু নিছো। এখন এই 4টা আলুকে তুমি মিক্সচার করছো, এই 4টা আলুকে তুমি কি করতেছো? মিক্সচার করছো। 4টা আলুকে তুমি এখানে মিক্সচার করছো, 4টা আলুকে তুমি এখানে মিক্সচার করছো।
ধরো এটাকে মিক্সচার করছো, এটাকে মিক্সচার করছো, এটাকে মিক্সচার করছো, তাহলে মিক্সচার করার যে প্রসেস সেটাকে আমরা বলছি হাইব্রিডাইজেশন। মিক্সচার করার যে প্রসেস তাকে আমরা বলছি হাইব্রিডাইজেশন। মিক্সচার করছো, এখানে মিক্স করছো এদেরকে, তাহলে মিক্স করার পরে কি পাইছো? আলু ভর্তা পাইছো। এবং সবার টেস্ট কিরকম হবে তখন বলো তো? সে সেম হবে না? মানে চারজন বন্ধু, তোমরা চারজন বন্ধু ছিলা, চারজন বন্ধুকে তুমি আলু ভর্তা দিছো, তাহলে এদের সবার টেস্ট কিন্তু সমান। দেখো এদের টেস্ট কিন্তু ডিফারেন্ট, বাট এদের টেস্ট কিন্তু কি ছিল? সমান ছিল। তাহলে এগুলোকে আমরা কি বলছিলাম? দেখো এদের টেস্ট কিন্তু ডিফারেন্ট, এদের সবার টেস্ট ডিফারেন্ট, মানে এটার টেস্ট একরকম। তুমি যদি সবার টেস্ট কম্পেয়ার করো, মানে ধরো এখানে যদি সবার টেস্ট, এটার টেস্ট, আবার ধরো তোমার এটার টেস্ট, আবার ধরো তোমার এটার টেস্ট, আবার ধরো তোমার এটার টেস্ট, প্রত্যেকের টেস্ট কিন্তু ডিফারেন্ট টাইপের। কিন্তু এইখানে তুমি যদি লক্ষ্য করে দেখো, এদের সবার টেস্ট কিন্তু সেম। এখানে সবার টেস্ট হচ্ছে সেম, মানে এখানে সবার এনার্জি সমান। এখানে সবার টেস্ট কি? সবার টেস্ট হচ্ছে সেম। ভর্তা বানানোর পরে কোনটা গোল ছিল, কোনটা লম্বা ছিল, কোনটা স্যাপটা ছিল তুমি বুঝবা না, সবার টেস্ট এখানে সমান। ওকে, তাহলে যাদের টেস্ট ডিফারেন্ট ছিল তাকে আমরা কি বলতাম? অসম শক্তির অরবিটাল। মানে এদের শক্তিগুলো সমান ছিল না, তাহলে এগুলোকে আমরা বলতাম অসম শক্তির অরবিটাল, বা এটাকে অসংকরিত অরবিটাল আমরা বলতে পারি। আচ্ছা, অসম শক্তির অরবিটাল আগে এটা বুঝি। আর হাইব্রিডাইজেশন করার পরে যে অরবিটালগুলো পাওয়া যায় তাকে বলা হয় সংকরিত অরবিটাল। তাহলে তাকে কি বলি আমরা? সংকরিত অরবিটাল বা শঙ্কর অরবিটাল, বা শঙ্কর অরবিটালও বলে, বা এটাকে কি বলে? এটাকে বা শঙ্কর অরবিটালও বলে। আর আরেকটা রুলস তোমাকে আমি শিখাইছিলাম, সেটা হচ্ছে যতজনকে তুমি মিক্সচার করবা ততটা শঙ্কর অরবিটাল পাবা। এটা বলছিলাম না? যতজনকে মিক্সচার করবা ততটা শঙ্কর অরবিটাল পাবা। চলো এখানে আগের জায়গায় ফেরত আসো। দেখো, তাহলে এখানে একটা এস এবং তিনটা পিকে মিক্সচার করছো, তাহলে শঙ্কর অরবিটাল কয়টা? চারটা। শঙ্কর অরবিটাল কয়টা? চারটা। আর শঙ্করায়ন টাইপ কিরকম বলো তো? শঙ্করায়ন টাইপ মানে মিক্সচারের টাইপটা কিরকম? শঙ্করায়ন টাইপ বা মিক্সচারের টাইপ কিরকম? টাইপ হবে sp3। আচ্ছা, চারটা তুমি শঙ্কর অরবিটাল পাইছো, যাদের প্রত্যেকের নাম হবে sp3। যাদের প্রত্যেকের নাম কি হবে? প্রত্যেকের ধরো তোমার পরিচয় হবে sp3। তার মানে কাহিনী কি হবে একটু করে আমি তোমাকে বুঝাই বলি এবার। দেখো, আচ্ছা এতটুকু কি বুঝতে পারছি সবাই আমরা? এতটুকু সমাধান কিভাবে হচ্ছে সেটা আমরা এখনো দেখি নাই, বাট এতটুকু কি বুঝতে পারছো? এতটুকু ওকে। এবার সমাধানটা দেখে আসো, সমাধানটা কি হবে? সমাধান দেখো, তাহলে আমাকে হাইব্রিডাইজেশনের কনসেপ্ট কি বলতেছে? যে ধরো ফার্স্ট আগে কি হবে? এখানে ধরো কার্বন ছিল, কার্বন ধরো 6 ছিল এখানে, তার মানে এখানে হচ্ছে 1s2, এখানে ছিল 2s1, এখানে ছিল হচ্ছে 2px1, এখানে ছিল 2py1, এখানে ছিল 2pz1। শঙ্করায়ন আমাকে বলে কার্বন, তার তো 4টা হাত, তার কয়টা হাত? 4টা হাত, তার হচ্ছে হাত 4টা। কার্বন আমাকে শঙ্করায়ন যে জিনিসটা বলে, বলো তো, যদি তুমি একটা এস আর 3টা পিকে মিক্সচার করে ফেলো, তাহলে এই প্রত্যেকটা এই অরবিটালগুলোকে তুমি কি বলবা? প্রত্যেকটা অরবিটালের নাম কি হবে? এখন sp3 করে হবে। এটার নামও sp3, এটার নামও sp3, এটার নামও কি বলতো? sp3, এটার নামও এখন sp3। প্রত্যেকটার নাম হয়ে যাবে sp3 করে করে। আর এইবার তুমি গিয়ে হাইড্রোজেন যুক্ত করো, এবার তুমি গিয়ে কি করো? হাইড্রোজেন এখানে যুক্ত করো। এবার দেখো সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। দেখো কি বেসিক সমস্যা ছিল? সমস্যা ছিল হচ্ছে এদের বন্ধন দৈর্ঘ্য সমান ছিল না, বাট যেহেতু এখন সবগুলা সেম টাইপের হয়ে গেছে, তাহলে বন্ধন দৈর্ঘ্যটা সমান হয়ে গেছে। আবার এদের এনার্জি সমান ছিল না, তাহলে এদের এখন এনার্জিও সমান হয়ে যাবে। এটাই হচ্ছে শঙ্করায়নের খেলা। শঙ্করায়নটা কিন্তু যে হয় এটা কিন্তু মানে কেউ চোখে দেখে নাই, কিন্তু এটা হচ্ছে যে একটা আইডিয়া দেওয়া হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে একটা যৌগ গঠনের আগে, ভালো করে কথাটা শুনো, একটা যৌগ গঠনের আগে নর্মালি কেন্দ্রীয় মৌলগুলা কি করবে? কেন্দ্রীয় মৌলগুলা তার যে অরবিটাল বা শঙ্করায়ন টাইপ সেই অনুযায়ী তার অরবিটালগুলোকে মিক্সচার করে শঙ্কর অরবিটাল তৈরি করবে। শঙ্কর অরবিটাল তৈরি করার পরে তারপর হচ্ছে যে ওই পার্শ্বীয় পরমাণুর সাথে আমার বন্ধন গঠিত হবে। কথাটা বুঝতে পারছো নাকি বুঝো নাই? এটাই দেখো একটা সমাধান, এটাই দেখো। আর প্রত্যেকের কিন্তু এনার্জি সমান এখানে, বুঝতে পারছো? তাহলে সমাধানটা কি? সমাধান হচ্ছে এরকম যে সাধারণত কেন্দ্রীয় পরমাণু, সাধারণত কেন বলতেছি একটু পরে বুঝাবো, এগুলো টেনশন নিও না। আগে এমনি নর্মাল লিখে আসি কেন্দ্রীয় পরমাণু লিখি। কেন্দ্রীয় পরমাণু কি করবে? কেন্দ্রীয় পরমাণু তার শঙ্করায়ন টাইপ অনুযায়ী, তার শঙ্করায়ন টাইপ অনুযায়ী নিজের নিজের অসম শক্তির অরবিটালগুলো মিক্সচার করে, অসম শক্তির অরবিটাল অরবিটাল মিশ্রিত করে সমশক্তির সমশক্তির সমসংখ্যক
সংখ্যক সংকরিত অরবিটাল তৈরি করে। প্রথম আগে এই কাজটা করে, সংকরিত অরবিটাল তৈরি তৈরি করে। এরপর এরপর বন্ধন গঠিত হয়, এরপর বন্ধন গঠিত হয়। তাহলে এটা হচ্ছে সংকরণের মাধ্যমে আমরা দেখো সমাধান করে ফেলছি। দেখো প্রত্যেকের sp3 হওয়ার কারণে প্রত্যেকের বন্ড এনার্জিও সমান হয়ে গেছে, প্রত্যেকের বন্ড লেন্থও সমান হয়ে গেছে, আর প্রবলেমটা নাই। তাহলে এইভাবে করে যোগের ব্যাখ্যা দেওয়া হয়। বুঝা গেছে জিনিসটা? দেখো বুঝছো কিনা। আচ্ছা আরেকবার বলবো। হ্যাঁ, এগুলো হচ্ছে হাইড্রোজেন, এগুলো হচ্ছে হাইড্রোজেন। এই যে এটা হাইড্রোজেন, হাইড্রোজেনটাকে এরকম, হাইড্রোজেন তো 1s থাকে, 1s এর আকৃতি গোলাকার, তাই এটাকে হাইড্রোজেনকে এখানে দেখাইছি। আরেকবার বুঝাই, সবগুলো চলো আরেকবার ব্যাখ্যা করি, তাহলে তোমার আইডিয়াগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো ভিবিটি বা ভ্যালেন্স বন্ডের প্রবলেমটা কি ছিল, এবার একটু মনোযোগ দাও। দেখো ভিবিটি বা ভ্যালেন্স বন্ডের প্রবলেম কি ছিল? প্রবলেম ছিল এরকম যে ভিবিটি কি বলে আমাকে, ভিবিটি বলে যে তোমার বন্ধন গঠন করার জন্য অর্ধপূর্ণ অরবিটাল থাকা লাগে। এখন আমরা জানি CH4 এর মধ্যে একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন আছে, তার মানে কার্বনের 4টা তোমার কি থাকা লাগবে? অর্ধপূর্ণ অরবিটাল। বাট কার্বনে তো অর্ধপূর্ণ অরবিটাল আছে 2টা, তাহলে কি করতে হবে? কার্বনটাকে উত্তেজিত করতে হবে। উত্তেজিত করা মানে কি? 2s থেকে একটা ইলেকট্রন 2p জেডে চলে যাবে। তাহলে এবার দেখো 4টা আমার কি হয়েছে? অর্ধপূর্ণ অরবিটাল হয়েছে। তখন এই যে হাইড্রোজেনে কি থাকে? 1s থাকে। তারা কি করবে? তাহলে 4টা হাইড্রোজেন 4 জায়গায় এসে সেখানে 4টা বন্ধন গঠন করবে। বাট প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে এই বন্ধনের নাম কি হবে? 1s 2s। এই 3টা বন্ধনের নাম কি হবে? 1s আর 2p, কারণ এটার 1s আর এটার 2p ইউজ হচ্ছে। বাট এটার নাম 1s 2s কেন হয়েছে? কারণ এখানে 1s আর এখানে 2s ইউজ হয়েছে। তাহলে বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এবার দেখো এবার কি হবে। এইবার প্রবলেমটা কোথায়? তাহলে কার্বনের সাথে যে 4টা বন্ধন, 4টা বন্ধনের মধ্যে এই বন্ধনটা বাকি 3টা বন্ধনের সাথে দেখো ডিফারেন্ট, কারণ এই বন্ধনটা হচ্ছে 1s 2s, বাকিগুলো কি 1s 2p। তাহলে প্রথম কথা হচ্ছে এদেরকে এনার্জি সমান হবে কিনা বন্ধনগুলোর। তাহলে আমাদের প্রথম কোয়েশ্চন ছিল এদেরকে বন্ড এনার্জি সমান হবে কিনা বা বন্ড লেন্থ সমান হবে কিনা। আনসার হচ্ছে না, যেহেতু ডিফারেন্ট বন্ধনগুলো ডিফারেন্ট টাইপের, তো তখন ভিবিটি অনুযায়ী এরা সমান হবে না। বাট বাস্তবে দেখা গেছে এদের বন্ধনও সমান, এদের মানে বন্ধন দৈর্ঘ্যও সমান, আবার বন্ধন শক্তিও সমান বাস্তবে। তখন বিজ্ঞানীরা বলতেছে তাহলে নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে। তখন এই ঝামেলাটাকে দূর করার জন্য একটা হাইব্রিডাইজেশনের কনসেপ্ট আনা হয়েছে। এই দুজন বিজ্ঞানী আনছে। ওনারা কি বলছে? ওনারা বলতেছে যে কোনো একটা যারা যারা বড় যৌগ বা বড় যৌগ বলতে কি, যেখানে হচ্ছে ধরো এইরকম যদি পিওর যদি সমযোজী যৌগ না হয়, ধরো CH4 NH3, আমরা অনেকগুলো উদাহরণ দেখবো, উদাহরণ সব দেখবো আমরা বইয়ের দেখবা। তো এরা কি করে যেটা করে, তারা হচ্ছে তাদের আগে এই যে যে সকল অরবিটালগুলো সমশক্তি সম্পন্ন বা কাছাকাছি শক্তি সম্পন্ন, তারা কিন্তু পরস্পর মিশ্রিত হবে। যেমন আমি যদি তোমাকে কোয়েশ্চন করি, এখানে 2s আর 2p মিশ্রিত না হয়ে 1s আর 2p কি মিশ্রিত হইতে পারবে বলো তো? 1s আর 2p কি মিশ্রিত হইতে পারবে? 1s আর 2p কিন্তু মিশ্রিত হতে পারবে না। কেন পারবে না? কারণ এদের এনার্জি গ্যাপটা অনেক ডিফারেন্ট, অনেক বড়। কে মিশ্রিত হইতে পারবে? 2s আর 2p মিশ্রিত হইতে পারবে। তো কি হবে তখন? এরা মিশ্রিত হয়ে দেখো একটা s আর 3টা p মিশ্রিত হবে। তাহলে নিয়ে কি হলো? 4টা সংকর অরবিটাল তৈরি করছে। আর সংকরণ টাইপ কিরকম হবে? sp3, যেহেতু একটা s আর 3টা p মিশ্রিত হয়েছে। এখন তুমি কিভাবে বুঝবা যে কয়টা কি টাইপ হবে? এর সূত্র আছে, আমি সব তোমাকে শিখাবো। বাট ম্যানুয়াল আইডিয়াটা কি? CH4 কি থাকে? CH4 একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন থাকা লাগে। তাহলে এই 4 জনের সাথে বন্ধন গঠিত হবে। তাহলে যত জনের সাথে বন্ধন গঠিত হবে ততজনকে মিশ্রিত করতে হবে। তাই এখানে একটা s আর 3টা p কে মিশাইছি। তাই 4টা সংকর অরবিটাল যতটাকে মিশাবা, দেখো হাইব্রিডেশন আইডিয়া কি ছিল? তুমি যতজনকে মিশাবা ততজনকে পাবা। তাহলে 4টাকে মিশাইছো, তাহলে 4টা কি তৈরি হবে? 4টা সংকর অরবিটাল তৈরি হবে। আর প্রত্যেকের টেস্ট সমান হবে, মানে কি প্রত্যেকের এনার্জি সমান হবে, প্রত্যেকের ধরো তোমার টাইপ সেম হবে। মানে এটা যদি sp3 হয়, এটা যদি sp3 টাইপের হয়, তাহলে এটাও কিন্তু sp3 টাইপেরই হবে। আবার এটাও sp3 টাইপেরই হবে। আবার এটাও কিন্তু কি হবে? sp3 টাইপেরই হবে। তাহলে প্রত্যেকের এনার্জিও কিন্তু সমান হবে। তো এর মাধ্যমে আমাদের দেখো সমস্যাটা সমাধান হয়ে গেছে। কিভাবে? যখন আমি একটা s আর 3টা p কে মিশাইছি, প্রত্যেকের নাম এখানে sp3 করে করে, প্রত্যেকের নাম দেখো sp3 করে করে। আর মানে প্রত্যেকের টাইপ আর কি, টাইপ sp3 টাইপ, এটাও sp3, এটাও sp3, এটাও sp3। তাহলে প্রত্যেকের কিন্তু আবার এনার্জিও সমান। তাই একটা বন্ড তখন তার দ্বারা কি বলছে যে যখন কি হবে, একটা যৌগ গঠনের আগে কি হয়, যৌগ গঠনের আগে যে কেন্দ্রীয় পরমাণু থাকে, সেই কেন্দ্রীয় পরমাণুটা কি করে? আগে তার যতটা বন্ড দরকার সেই অনুযায়ী সে কি করবে, তার যে কাছাকাছি শক্তির যে অরবিটালগুলো থাকবে বা অসম শক্তির অরবিটালগুলোকে সে মিশ্রিত করে সমশক্তির সমসংখ্যক সংকর অরবিটাল তৈরি করবে। এরপরে সেখানে বন্ধন গঠিত হবে। বুঝছো নাকি বুঝো নাই বলো তো? এবার কি বুঝতে পারছো? শুধু sp হাইব্রিডেশন সবই হবে। আমি সবাইকে সব দেখাবো, ডি অরবিটালে অংশগ্রহণ করে সব দেখাবো। বাট আমি তোমার কাছে যে একটু করে বেসিক আলোচনা করতেছি, সবই হবে। ওকে, এতটুকু বোঝা গেছে? আশা করি বোঝা গেছে সবার।
আশা করি সবার বোঝা গেছে। একটু করে আমাকে জানো, এগুলো তোলার দরকার নাই, তুমি ক্লাস শেষে তুলিও আজকের লেকচারটা, আর আজকেরটা বুঝতে হবে তোমাকে। শুধু এসআরপি দিয়েও হয়, সব দেখাবো তোমাকে। আমাকে একটু কমেন্টে জানাও যে যা যা তোমাদেরকে পড়াইছি সব তোমরা বুঝতে পারছো কিনা, সব তোমরা বুঝতে পারছো কিনা। শুধু এসআরপি দিয়েও হবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আমি তোমাকে সব বুঝাবো। ওকে, এবার তাহলে দেখো একটা জিনিস, এবার আমি যদি তোমাকে এখন প্রপারলি এখন যদি তোমাকে পরীক্ষায় আসে যে CH4 এর গঠন ব্যাখ্যা করো, তাহলে চলো CH4 এর গঠন ব্যাখ্যা করি আসো। তাহলে আসো আমরা এখন দেখবো যে কি দেখবো, CH4 এর গঠন দেখবো, কিভাবে ব্যাখ্যা করবো দেখো, কিভাবে ব্যাখ্যা করবো দেখো, এটা পরীক্ষায় আসে, এক্সামে আসে, এটা ইম্পর্টেন্ট। এক্সামে কিভাবে ব্যাখ্যা করবা দেখো, আসো দেখাই। তাহলে প্রথমে তুমি কি করবা, কি আগে প্রথমে আগে কার্বন বের করবা, কার্বন 6 বের করার পরে দেখো এখানে কিরকম হবে, 1s2, তারপর হচ্ছে 2s2। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই শঙ্করায়ণ যে sp3 বলছেন কিভাবে বের করবো, এটা কিভাবে বের করবো, এটা ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে, দেখাবো জিনিসগুলো আমি সবগুলা, আচ্ছা এটা পরে দেখাচ্ছি। আপাতত জেনে রাখো যেটা শঙ্করায়ণ sp3 হবে, এটা শঙ্করায়ণ কত হবে, কার্বনের শঙ্করায়ণ sp3 হবে। কিভাবে একটা ফর্মুলা আছে আমি দেখাবো, সবগুলো দেখাবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আপাতত জেনে রাখি আমরা এটা sp3। আচ্ছা, তাও তোমাকে দেখাই দিয়ে আসো, দেখাই দিয়ে আসো একটু করে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আমি দেখাই দিয়ে আসো, নাহলে আবার বলবা যে কোত্থেকে আসছে এটা। দেখাই আসো, ওই দাঁড়াও, জায়গা একটু লক করি, এরপর তোমাকে আমি দেখাচ্ছি যে কিভাবে আসলে ওই যে এটা এক্সটা কিভাবে বের করে। বা দেখো একটা টার্ম আছে আমাদের এখানে, সেটা হইল শঙ্কর অরবিটাল সংখ্যা, শঙ্কর অরবিটাল সংখ্যা, এটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। এটা সূত্র হচ্ছে নাম্বার অফ সিগমা বন্ড, নাম্বার অফ সিগমা বন্ড। মনে আছে তোমাদের সিগমা বন্ড কি জিনিস, পড়াইছিলাম না গতকালকে? সিঙ্গেল বন্ডগুলো হচ্ছে সিগমা বন্ড হয়, আর প্লাস ওই পরমাণুর লন পেয়ার, লন পেয়ার, ওই পরমাণুর কি বলতো, লন পেয়ার। আচ্ছা, এটা একটা ফর্মুলা আছে এক্স এর, এক্স অন্যভাবে বের করে যে আমি দেখাবো সবগুলো। আমাকে বলো তো, ধরো এখানে যদি আমি এরকম একটা তোমাকে স্ট্রাকচার রাখি, তাহলে এই কার্বনের এখানে কয়টা সিগমা বন্ধন আছে বলতে পারবা? এই কার্বন এখানে কয়টা সিগমা বন্ধন আছে বলো তো? সিঙ্গেল বন্ডগুলো সবগুলো কি হয়, সিগমা বন্ধন হয়। ভাইয়া বন্ড এনার্জি আর বন্ড লেন্থের সম্পর্ক কি? বন্ড এনার্জি আর বন্ড লেন্থের সম্পর্ক তোমার হচ্ছে যে ব্যস্তানুপাতিক। এখানে দেখো একটা সিঙ্গেল বন্ড, দুইটা সিঙ্গেল বন্ড, তিনটা সিঙ্গেল বন্ড, চারটা সিঙ্গেল বন্ড, তাহলে চারটা সিঙ্গেল বন্ডে কি লন পেয়ার, কি লন পেয়ার পড়াইছিলাম না তোমাদেরকে? লন পেয়ার কিভাবে বের করতে হয় সেটাও শিখাই দিব, টেনশন নিও না। লন পেয়ার হচ্ছে যে সকল যোজ্যতা স্তরের ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে না তাদেরকে লন পেয়ার বলে। কিভাবে বের করতে হয় সব শিখাই দিব, টেনশন নিও না। একটা একটা করে আলোচনা করি, স্টেপ বাই স্টেপ যাইতে হবে আমাদের, ঠিক আছে? দেখো তাহলে এখানে সিঙ্গেল বন্ড আছে চারটা, দেখো তাহলে এখানে আমাদের বলবো, এখানে আমাদের এটার যে সিগমা বন্ড, সিগমা বন্ড কি কিভাবে লেখে, এই যে এইভাবে লেখে, সিগমা দিয়ে লেখে, এইভাবে লেখে। তাহলে এটা সিগমা বন্ড হচ্ছে কত, 4। মনে রাখবা কার্বনে কোনো কি থাকে না, লন পেয়ার থাকে না, কারণ কার্বনের লন পেয়ার কত, 0। তাহলে বলো তো এখানে এটার এক্স কত আসবে, এক্স আসবে 4 + 0, তাহলে 4 আসবে এখানে এক্স। একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যদি এক্স এর মান 2 আসে, যদি এক্স এর মান কত আসে, 2 আসে, শঙ্করায়ন টাইপ হয় sp টাইপের। যদি এক্স এর মান 3 আসে তাহলে শঙ্করায়ন টাইপ হয় sp2 টাইপের। যদি এক্স এর মান 4 আসে তাহলে শঙ্করায়ন টাইপ কিরকম হবে, sp3 টাইপের হবে। এই জিনিসটা মাথায় রাখবা। শঙ্করায়ন 5 হলে কি হবে, 6 হলে কি হবে, সবই দেখাবো, জাস্ট আপাতত তুমি আগে এটা মাথায় রাখো। এটা মাথায় রাখতে পারবা না? তাহলে বলো তো এক্স এর মান 4 আসছে, তাহলে এটা শঙ্করায়ন কিরকম হবে? এক্স এর মান 4 আসে তাহলে এটা শঙ্করায়ন কিরকম হবে বলো? এক্স এর মান যদি 4 আসে তাহলে এটা শঙ্করায়ন কিরকম হবে, sp3 হবে, sp3 হবে। দেখি আরেকটা যৌগে দেখি আসো। ধরো আমাকে আরেকটা যৌগ এখানে দিছে, দেখো কথার কথা, আমাকে একটা যৌগ এখানে এরকম দেওয়া আছে। ধরো আমাকে একটা যৌগ এখানে এরকম দেওয়া আছে, ধরো নাইট্রোজেন, ধরো এখানে একটা হাইড্রোজেন দেওয়া, এখানে একটা হাইড্রোজেন দেওয়া, এখানে একটা হাইড্রোজেন দেওয়া। এটার স্ট্রাকচার এরকম কেন হয়েছে সব আলোচনা করবো। ধরো এখানে একটা লন পেয়ার দেওয়া আছে, বলো তো এখানে লন পেয়ার কয়টা আছে, বলো এখানে লন পেয়ার কয়টা আছে বলতে পারবে? এগুলো সব আগে পড়াইছি তোমাদেরকে, সব পড়াইছি এগুলো লন পেয়ারগুলো। যেখানে লন পেয়ার কয়টা, একটা, কিন্তু এখানে ইলেকট্রন দেখতেছো 2টা, বাট পেয়ার মানে কি, পেয়ার মানে তো এক জোড়া, পেয়ার বোঝাচ্ছে এক জোড়া। তাহলে এখানে লন পেয়ার কয়টা আছে, একটা আছে। বলো তো এই নাইট্রোজেনে সিগমা বন্ধন কয়টা আছে? তুমি দেখবে এখানে সিঙ্গেল বন্ড একটা, দুইটা, তিনটা, তাহলে এখানে 3টা সিঙ্গেল বন্ড আছে। তাহলে এবার আমাকে বলো এই নাইট্রোজেনের তাহলে এক্স কত আসবে? সিগমা বন্ধন এখানে 3টা, এই নাইট্রোজেনের লন পেয়ার এখানে একটা, তাহলে এখানে 4 হবে। তাহলে বলো তো এই নাইট্রোজেনের শঙ্করায়ন টাইপ কিরকম হবে? 4 যদি হয় তাহলে নাইট্রোজেনের শঙ্করায়ন টাইপ কিরকম হবে, sp3 হবে। বুঝছো নাকি বুঝো নাই? দেখে আরেকটা দেখে আসো, দেখে আরেকটা দেখে আসো লাস্ট, এরপর আমরা আমাদের পড়ায় চলে যাবো, এরপর আর এক্সাম্পল আর দেখবো। ধরে এরকম লেখা আছে, দেখো বলো যে আগে আমাকে বলো এই কার্বনের সিগমা বন্ধন কয়টা আছে,
এই কার্বনের সিগমা বন্ধন কয়টা আছে বলতে পারবা? এই কার্বনের সিগমা বন্ধন কয়টা আছে বলো তো? এই কার্বনের সিগমা বন্ধন কয়টা? সিগমা বন্ধন 3টা। দেখো 1 2। ডাবল বন্ডের মধ্যে আমরা সবাই জানি একটা সিগমা একটা পাই। ভালো করে বুঝো, এই কার্বনটার আমরা সবাই জানি না ডাবল বন্ডের মধ্যে কি থাকে, একটা সিগমা একটা পাই থাকে। ট্রিপল বন্ডে কি থাকে, একটা সিগমা দুইটা পাই থাকে। এখানে একটা সিগমা এটা, একটা সিগমা এটা, ডাবল বন্ডের মধ্যে সিগমা একটা, টোটাল সিগমা কয়টা? 3টা। টোটাল সিগমা কয়টা? টোটাল সিগমা 3টা। তাহলে এখানে কোনো লন পেয়ার আছে? কার্বনে কখনো লন পেয়ার থাকে না, মনে রাখবা, কার্বনে কখনো কি থাকে না? লন পেয়ার থাকে না, কার্বনে কোনো লন পেয়ার নাই। তাহলে বলো তো এখানে এটার এক্স কত হবে? এই কার্বনের এক্স কত হবে বলো? এই কার্বনের এক্স ইকুয়াল 3 আসবে না? তাহলে 3 আসলে বলো তো এই কার্বনের সংকরায়ন টাইপ কীরকম হবে? এই কার্বনের সংকরায়ন টাইপ হবে sp2। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো নাকি বুঝো না? এটা চিত্র কীরকম হবে সব শিখাবো, জাস্ট আগে তোমাকে বের করা শিখাচ্ছি আমি। বুঝছো এতটুকু? ওকে, এতটুকু যদি বুঝে থাকো তাহলে এবার তো বুঝতেছো যে এটা সংকরায়ন sp3 কীভাবে হয়েছে। এই যে CH4 এর সংকরায়ন sp3 কীভাবে হয়েছে বুঝছো এবার? কীভাবে হয়েছে? হ্যাঁ, সিগমা দুইটা কীভাবে দেখাই। আচ্ছা আরেকটা দেখাই আসো তোমাকে, দেখো মনে রাখবা সেটা কি। ধরো কার্বন যে কোনো সিঙ্গেল বন্ড, যে কোনো সিঙ্গেল বন্ড যদি থাকে, যে কোনো সিঙ্গেল বন্ড যদি থাকে, মনে রাখবা যে কোনো সিঙ্গেল বন্ড, সেটা হবে সেখানে সিগমা বন্ড থাকবে একটা, পাই বন্ড থাকবে শূন্য। মনে আছে সিগমা কি পাই কি পড়েছি না তোমাকে? যে ধরো সামনাসামনি যদি অধিক্রমণ ঘটে, কীভাবে অধিক্রমণ ঘটে? সামনাসামনি যদি অধিক্রমণ ঘটে, এই যে দেখো সামনাসামনি ইন্টার কানেকশন হয়েছে, এটাকে বলে সিগমা। এটাকে কি বলে? এটাকে বলে সিগমা। পাশাপাশি যদি অধিক্রমণ ঘটে, পাশাপাশি অতিক্রমণ কিভাবে ঘটে? ধর এখানে এখানে একটা পিকে রাখছো, আর একটা পিকে ধরে এখানে রাখছো, এটা কিছু কালার চেঞ্জ করে দিয়ে আসো। তাহলে দেখো এখানে এখানে পাশাপাশি অতিক্রমণ হচ্ছে, দেখছো? পাশাপাশি অতিক্রমণ হচ্ছে। তাহলে এটাকে কি বলে? এটাকে বলে পাই। এটাকে বলে পাই। এটাকে বলে পাই। তাহলে বলো এখানে পাই বন্ধন কয়টা? এখানে পাই বন্ধন কয়টা বলো তো? এটার চিত্রে পাই বন্ধন কয়টা? একটা। মনে রাখবা পাই বন্ধন কিন্তু একটা। অনেকে মনে করতে পারো ভাই এইটা একটা এটা একটা, না, এটা মিলে হচ্ছে একটা পাই বন্ধন। বুঝছো? এটা ভুল করবা না। এটাকে আমাদের বইতে কিভাবে দেখায় জানো? এটা একটু হিজিবিজি হয়ে গেছে না? আমাদের বইতে এটাকে কিভাবে দেখায় আমি তোমাকে বলি। আমাদের বইতে কি করে, এটাকে এখানে দেখায়, এটাই আঁকাটা আঁকার জন্য সুবিধার জন্য সুবিধা, এটাকে এখানে দেখায়। এরপরে দেখায় হচ্ছে যে এদের মধ্যে পাশাপাশি পাই বন্ধন হবে, পাশাপাশি পাই বন্ধন হবে। বুঝছো নাকি বুঝো নাই বলো তো? বুঝছো নাকি বুঝো নাই? এটা আমাদেরকে এইভাবে দেখায়। তাহলে এখানে পাই বন্ধন কয়টা? পাই বন্ধন এখানে একটা। তাহলে আমি যদি তোমাকে একটা কোয়েশ্চেন করি, পাই বন্ধন হওয়ার জন্য দুইটাকে পরস্পরকে সমান্তরাল হইতে হবে না? বলো তো, পাই বন্ধন হওয়ার জন্য দুইটাকে পরস্পরকে কি হইতে হবে? সমান্তরাল হইতে হবে। আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি যে ধরো কথার কথা 2px আর 2py এদের মধ্যে কি পাই বন্ধন গঠন হওয়া সম্ভব? বলো তো, 2px আর 2py এদের মধ্যে কি পাই বন্ধন গঠন হওয়া সম্ভব? আনসার হচ্ছে না। px তো x অক্ষের দিকে, py তো y অক্ষের দিকে, একটা তো পরস্পর সমান্তরাল না। তাহলে এখানে কিন্তু কি সম্ভব না? পাই বন্ধন হওয়া সম্ভব না। এখানে কিন্তু কি সম্ভব না? পাই বন্ধন হওয়া সম্ভব না। আশা করি এটা তুমি ধরতে পারছো বা বুঝতে পারছো। ওকে, এগুলো মাথায় রাখবা, সব দেখাবো তোমাকে। আর ডাবল বন্ড যদি থাকে, ধরো ডাবল বন্ড যদি থাকে, সেখানে সিগমা বন্ধন থাকবে কয়টা? সিগমা বন্ধন থাকবে একটা, পাই বন্ধন থাকবে কয়টা? একটা। ধরো এখানে যদি ট্রিপল বন্ধন থাকে, ধরো এখানে যদি কি থাকে? ট্রিপল বন্ড থাকে, তাহলে সেখানে মনে রাখবা সিগমা বন্ধন থাকবে একটা, পাই বন্ধন থাকবে দুইটা। চলো একটা আরেকটা উদাহরণ করি আসো। ধরো এখানে কার্বন দিলাম, ধরো এখানে হাইড্রোজেন, ধরো এখানে হাইড্রোজেন দিলাম, ধরো এখানে আরেকটা হাইড্রোজেন দিলাম, তারপর ধরো এখানে কার্বন দিলাম, তারপর ধরো এখানে হাইড্রোজেন দিলাম, তারপর ধরো এখানে একটা ডাবল বন্ড দিলাম, কার্বন দিলাম, হাইড্রোজেন দিলাম, ধরো এখানে একটা কার্বন দিলাম, কার্বন দিলাম, এখানে ধরো ট্রিপল বন্ড দিলাম, কার্বন দিলাম, হাইড্রোজেন দিলাম। বলো প্রত্যেকটা কার্বনের সংকরায়ন কীরকম হবে? বলো আগে এই কার্বনের সংকরায়ন কীরকম হবে বলো? এই কার্বনের সংকরায়ন কীরকম হবে বলো? একটা একটু উত্তর দাও। 1 2 3 4, চারটা সিগমা বন্ধন, তাহলে কি হবে? sp3 হবে। sp3 হবে এই কার্বনের সংকরায়ন। বলো তো এই কার্বনের সংকরায়ন কি হবে? 1 2, ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা, টোটাল সিগমা বন্ধন 3টা, তাহলে এই কার্বনের সংকরায়ন হবে sp2। এই কার্বনের সংকরায়ন কি হবে বলো তো? 1 2 3, তাহলে এই কার্বনের সংকরায়ন হবে sp2। এই কার্বনের সংকরায়ন কি হবে দেখো? ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা, তাহলে একটা সিগমা এখানে, দুইটা সিগমা, তাহলে এখানে sp হবে। কার্বনে কখনো লন পেয়ার থাকে না। এটার সংকরায়ন কি হবে বলো? একটা সিগমা এখানে, একটা সিগমা এখানে, তাহলে এটার সংকরায়ন হবে sp। বুঝছো এটা? এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আশা করি এগুলো বুঝতে পারছো, কারো এখানে কোনো ডাউট বা সমস্যা নাই। হোপফুলি বুঝতে পারছি এটা আমরা সবাই। তাহলে আমরা চলো নেক্সটে চলে যাই। আমরা যেখানে ছিলাম যে CH4 এর গঠন দেখতেছিলাম, তোমাকে পরীক্ষায় কি করবে? বলবে CH4 এর গঠন আলোচনা করো, তখন তুমি পরীক্ষায় কিভাবে লিখবা সেটা তোমাকে দেখাই দিয়ে আসো। আরেকবার বলবো, আরেকবার হচ্ছে যে কি বললাম এটা মনে রাখবা, এটা মনে রাখবা যে সিঙ্গেল বন্ডে একটা সিগমা, পাই থাকে 0টা। ডাবল বন্ড হলে একটা পাই একটা সিগমা থাকে। ট্রিপল বন্ডে একটা সিগমা দুইটা পাই থাকে। তাহলে এখানে এই কার্বনের সিগমা বন্ধন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা।
এই কার্বনের কয়টা, একটা দুইটা, ডাবল বন্ডের মধ্যে একটা, তাহলে টোটাল সিগমা বন্ধন কয়টা হলো, তিনটা। তিনটা হলে sp2, 1 2 3 sp2, 1 2, কারণ ট্রিপল বন্ডের মধ্যে একটা থাকে, তাহলে sp, 1 2 দুইটা, তাহলে এখানে sp হবে। বুঝছো x এর মান। দেখো CH4 এর ঘটনা আলোচনা করবো। তাহলে প্রথমে তুমি কি করবে আগে, হ্যাঁ কার্বনে কোনো লন পেয়ার থাকে না, কেন থাকে না সেটা নিয়ে আলোচনা করবো পরে। এখনো লন পেয়ার বের করে কিভাবে সেটা তো শিখাই নেই তোমাকে আমি, কিভাবে লন পেয়ার বের করে তোমাকে শিখাইছি, এখনো শিখাই নেই। আমি জাস্ট বলতেছি মুখস্থ রাখো, বাট মুখস্থ রাখতে হয় না, এগুলো শিখাবো আমি তোমাকে। বাট প্রত্যেকটা জিনিসের একটা স্টেপ আছে, সব স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করবো। আমি তোমাকে বলতেছি তো, আমরা কিন্তু বইয়ের সিকোয়েন্স আগাচ্ছি না। বাট তুমি যদি আমার কাছে চ্যাপ্টারটা একবার শেষ করো, তুমি বই খুলবা, এর পরে দেখবা তোমার কাছে দেখবা সব ইজি লাগতেছে এই চ্যাপ্টারে। তুমি জাস্ট ধৈর্য ধরে দেখতে থাকো। CH4 এর গঠন, তাহলে কার্বন এখানে থাকে 6টা। তাহলে প্রথমে কি করবা, আগে এখানে এটাকে উত্তেজিত করে দিবা। তাহলে কি হবে এখানে বলো তো, কারণ তুমি জানো এখানে sp3 সংকরায়ন, তাহলে এটা হবে 2s1, এটা হবে 2px1, এটা হবে 2py1, এটা হবে 2pz1। পরে এখানে বলবা কার্বনের সংকরায়ন কিরকম, এখানে বলবা কি কার্বনের সংকরায়ন কিরকম, এখানে বলবা কার্বনের সংকরায়ন sp3 টাইপের। তাহলে বলো তো কয়টা s আর কয়টা p কে মিশাবা, যেহেতু কার্বনের সংকরণ sp3, তাহলে কয়টা s আর কয়টা p কে মিশাবা, কয়টা s আর কয়টা p কে মিশাবা, বলতে পারবা কয়টা s আর কয়টা p কে মিশাবা, যেহেতু sp3 তাহলে একটা s আর তিনটা p কে মিশাবা। তারপর এখানে লিখবে এরকম যে একটি s ও তিনটি p মিশ্রিত করে পাই, তিনটি p মিশ্রিত করে পাই। তখন দেখো কি হবে, দেখো ভালো করে দেখো, তখন এটার ইলেকট্রোমিনাসটা কিভাবে লেখে দেখো, ইলেকট্রোমিনাসটাকে কিভাবে লেখে, ভালো করে মনোযোগ দাও। তাহলে কাকে কাকে মিক্সচার করছো, এদেরকে মিক্সচার করছো, এদেরকে মিক্সচার করছো। আমাকে বলো তো এই 1s এর তুমি কিছু করছো, 1s এর তুমি কিছু করছো, 1s কে কিচ্ছু করো নাই। তাহলে ইলেকট্রোমিনাসটা যেরকম ছিল এরকম রেখে দিবা, 1s কে 1s যেরকম ছিল এরকম কি করবা, রেখে দিবা। তাহলে তুমি আমাকে বলো, যেহেতু তুমি একটা s আর তিনটা p কে মিক্সচার করছো, একটা s আর তিনটা মানে ধরো মানে একটি s, তুমি কি করছো এখানে একটি s এবং তিনটা p কে তুমি মিক্সচার করছো। তাহলে তুমি আমাকে বলো এখানে সংকর অরবিটাল কয়টা পাবা, এখানে তুমি সংকর অরবিটাল কয়টা পাবা, সংকর অরবিটাল পাবা হচ্ছে 4টা। এখানে তুমি এগুলো বারবার বলার কারণ কি, তোমাকে যেন মুখস্থ হয়ে যায়, তোমার মাথায় যেন গেঁথে যায় কথাগুলো। আমি জানি এটা আমি অনেকবার বলছি কথাটা, কিন্তু বারবার বলার কারণ কি, তোমার যেন মাথায় গেঁথে যায়, কারণ এগুলো অহরহ লাগবে আজকে কালকে, দেখবা অনেক পড়াচ্ছে এগুলা। সংকর অরবিটাল 4টা। তাহলে প্রত্যেকের সংকরায়ন টাইপ কিরকম, প্রত্যেকের সংকরায়ন টাইপ হচ্ছে sp3, প্রত্যেকের সংকরায়ন টাইপ হচ্ছে sp3 টাইপ। ওকে, এইবার এদেরকে যখন আমি ইলেকট্রন বিন্যাস লিখবো, কিভাবে লিখবো জানো, আমাকে একটা জিনিস বলো, এখানে এরা কত নাম্বার কক্ষপথে আছে সবাই, আমি যদি দেখতেছি এরা 2 নাম্বারে, তুই তাও উত্তর দাও, এরা সবাই 2 নাম্বার কক্ষপথে আছে। তাহলে এরকম কয়টা তুমি সংকর অরবিটাল পাবা, 4টা। তাহলে একটা 2 দিলাম। দেখো সংকর অরবিটালগুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করি জানো, আমরা প্রকাশ করি হচ্ছে ψ1, যেমন এখানে দেখো 4টা সংকর অরবিটাল থাকবে, এগুলোকে কিভাবে লেখে জানো, এগুলোকে লেখে এভাবে ψ1, ψ2, ψ3, ψ4। আবার এই সাইকে ওই যে ইয়ার সাথে কম্পেয়ার করিও না, কোনটার সাথে, ওই যে শ্রোডিঞ্জারের সমীকরণের এখানে সাই ছিল না, ওইটাকে এখানে মানে তরঙ্গ সমীকরণ যেটা বলতে, ওই সাই আর এই সাই সেম জিনিস না, এটা হচ্ছে যা সেটা প্রকাশ করার পদ্ধতি। তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারতা যে ক1 খ মানে ক2 খ ক3 ধরো ক4, এভাবে লিখতে পারতা। আবার চাইলে চন্দ্রবিন্দু 1 চন্দ্রবিন্দু 2 চাইলে চন্দ্রবিন্দু 3 চাইলে চন্দ্রবিন্দু 4 এভাবে লিখতে পারতা। বুঝছো, মানে এটা জাস্ট প্রকাশ করার পদ্ধতি। তাহলে সংকর অরবিটালগুলোকে কিভাবে প্রকাশ করে, ψ1 ψ2, কেউ যদি চায় আমি x1 x2 দিয়ে লিখবো তাও সম্ভব, মানে তুমি তোমার ইচ্ছা এটা। বাট আমাদের বইগুলোতে সংকর অরবিটালগুলোকে কিভাবে প্রকাশ করা হয়েছে, এই যে ψ1 ψ2 ψ3 ψ4 দিয়ে প্রকাশ করা হয়েছে। এই সাই কিন্তু আবার ওই যে ওই সাই না, এই সাই ওই সাই না, মাথায় রাখবা। আমাকে বলো তাহলে এটাকে কি লিখবো, যেহেতু 4টা সংকর অরবিটাল, তাহলে একটা পাবো ψ1, দেখো একটা পাবো ψ1, বাট এটা 2 নাম্বার কক্ষপথ, তাই এখানে 2 ψ1 দিলাম। একটা পাবো ψ2, তাহলে এখানে 2 ψ2, একটা পাবো ψ3, একটা পাবো ψ4। এইভাবে লিখবো জিনিসটাকে, লেখার পদ্ধতিটা বুঝতে পারছো। দেখো এর সংকরায়ন টাইপও sp3, এর সংকরায়ন টাইপও sp3, এর সংকরায়ন টাইপও sp3, এর সংকরায়ন টাইপও sp3। মানে ব্যাপারটা কিরকম দেখো, মানে জাস্ট আমি প্রকাশ করতেছি। ওই যে তোমরা 1 2 3 4 সিরিয়াল দাও না,
তুমি চাইলে এটাকে 1 নাম্বার বলতে পারো, এটাকে চাইলে 2 নাম্বার বলতে পারো, এটাকে 3 নাম্বার বলতে পারো, এটাকে 4 নাম্বার বলতে পারো না। এই সাইয়ের ইম্পর্টেন্স এখানে ততটুকুই যে তোমার নাম ধরে ডাকা। যেমন কি আমরা সবাই মানুষ, কিন্তু তোমার একটা নাম আছে, আমার একটা নাম আছে, কেমন এরকম জাস্ট নাম ধরে ডাকা। যে এই অরবিটালটা তো sp3, দেখো এই অরবিটালটা তো sp3 অরবিটাল, এটাও তো sp3 অরবিটাল, বাট এটাকে কি নামে ডাকতেছে? এটার নাম দেওয়া হয়েছে ψ1, এটার নাম দেওয়া হয়েছে ψ2, বুঝছো? এটার নাম দেওয়া হয়েছে ψ3, এটার নাম দেওয়া হয়েছে ψ4। মানে আবার কেউ মনে করিও না যে ψ1 ψ2 ψ3 ψ4 দেখে এরা ডিফারেন্ট, এরকম মনে করিও না। এরা সবাই সেম, জাস্ট এদেরকে ডিনোট করা হচ্ছে বা এদেরকে প্রকাশ করা হচ্ছে। বুঝতে পারছো নাকি বুঝো নাই বলো তো একটু করে? তাহলে এটা কি বুঝতে পারছো সবাই? ওকে, তাহলে এখন বলো তো এখানে কয়টা করে ইলেকট্রন থাকবে? এখানে 4টে ইলেকট্রন আছে, এদের সবার শক্তি সমান। 4টে ইলেকট্রন আছে এখানে, সবার শক্তি সমান। তাহলে কি করবে? একটা একটা করে ইলেকট্রন দিবা, 1 এখানে 1 এখানে 1 এখানে 1 দিবা, শেষ। এভাবে আমি প্রকাশ করে ফেলছি। এতটুকু কি বোঝা গেছে ভাই সবার? আমাকে বলো তো, আরেকবার বলবো, আরেকবার কোনটা বলবো বলো তো? এই যে তুমি যে প্রশ্নটা করলা সোভান, কোনটা বলবো আমাকে বলো, কোনটা বলবো আমাকে বলো, কোনটা বুঝো নাই? সাই দ্বারা কি বোঝায়? ধরো তোমার নাম কি? তোমার নাম হচ্ছে মাইমুনা, আমার নাম হচ্ছে হিমেল, রাইট? বাট আমাদের জেনারেল পরিচয় কি? জেনারেল পরিচয় হচ্ছে আমরা মানুষ। তাহলে জিনিসটা কি? এটাও একটা শঙ্কর অরবিটাল, এটাও একটা শঙ্কর অরবিটাল, এটাও একটা শঙ্কর অরবিটাল, এটা একটা শঙ্কর অরবিটাল, এবং প্রত্যেকের জেনারেল নাম, জেনারেল টাইপ হচ্ছে sp3, মানে যেরকম আমি আর তুমি মানুষ। বাট তোমার তো একটা নাম আছে, আমার একটা নাম আছে না? তো এটাকে জাস্ট কি দিয়ে প্রকাশ করা হয়? ψ1 দিয়ে। এটাকে কি দিয়ে লেখা হয়? ψ2 দিয়ে, ধর এখানে 4 দিছি, যাই হোক, এটা ψ2 দিয়ে, এটাকে ψ3, এটাকে ψ4 দিয়ে প্রকাশ করা হয়। জাস্ট প্রকাশ করার পদ্ধতি, নাম ডাকা। মানে তুমি যদি চাইতা এটাকে, তুমি এটাকে চাইলে চন্দ্রবিন্দু 1 বলতে পারতা, এটাকে চন্দ্রবিন্দু 2 বলতে পারতো। তোমরা লিখো না যে মনে করি ধরি এটা ইকুয়াল টু x, জাস্ট এরকম একটা ব্যাপার। মানে এইখানে এটার ইম্পর্টেন্স ততটুকুই, যতটুকু যদি তুমি ধরি x লিখো ততটুকুর ইম্পর্টেন্সটাই অতটুকু। ওকে ওকে, চলো এতটুকু তাহলে যদি বুঝে থাকি আমরা নেক্সটে যাই, এতটুকু যদি বুঝে থাকি আমরা নেক্সটে যাই। আশা করি এতটুকু আমরা সবাই বুঝতে পারছি। ওকে, চলো নেক্সটে যাই, আসো। এইবার এইবার একটু যদি দেখো তাহলে অ্যাকচুয়ালি আমরা করলাম কি, একটু যদি দেখো আমরা তাহলে এখানে করলাম কি, আমরা তাহলে এখানে পাইলাম যে মিশ্রিত করার পরে, মানে মিশ্রিত করার পরে তাহলে আমরা কি পাইলাম? তাহলে চিত্র আঁকবা, চিত্র আঁকতে হবে। কিভাবে চিত্র আঁকবো দেখো, এই যে একটা এস কে নিছি, এটা কত এস? এটা হচ্ছে 2s ছিল। তারপর কাকে কাকে নিছি দেখো তো, একটা এই যে একটা তুমি 2px কে নিছো, একটা তুমি 2py কে নিছো, একটা তুমি 2pz কে নিছো, এদেরকে মিশ্রিত করছো কার্বনের এগুলা, বুঝছো? এটা 2px, এটা 2py, এটা 2pz। ওকে, 2pz মিশ্রিত করছো। মিশ্রিত করার পরে কি পাবা? এখানে কার্বনের 4টা শঙ্কর অরবিটাল পাবা না? কি পাবা? 4টা শঙ্কর অরবিটাল পাবা, 4টা শঙ্কর অরবিটাল পাবা। দেখো 4টা শঙ্কর অরবিটাল পাবা। তোমাদেরকে একটা জিনিস পড়াইছিলাম গতকালকে, মনে আছে কিনা দেখো তো, যে আমাদের যে পি অরবিটাল থাকে এটাকে আমরা কিভাবে আঁকি? এরকম একটা পুরো ডাম্বেল আকার আঁকি না? বাট যেগুলো শঙ্কর অরবিটাল, মানে হাইব্রিডাইজেশনের পরে যে অরবিটালগুলো থাকে, এটাকে কিভাবে আঁকে জানো? শঙ্কর, যে কোনো শঙ্কর অরবিটালকে, শঙ্কর অরবিটালকে এরকম একটা অর্ধ ডাম্বেল দেয়, পুরো ডাম্বেল দেয় না। মানে ধরো কেউ কোনো একটা অরবিটাল যদি অসংকরিত থাকে, কোনো একটা অরবিটাল যদি কি থাকে? অসংকরিত, ধরো একটা মিক্সচার হয় নাই, তাহলে তাকে কিভাবে আঁকে? তাহলে তাকে এভাবে আঁকে। আর যদি কোনো একটা অরবিটাল সংকরিত হয় তাহলে সেটাকে এভাবে আঁকে। এটা গতকালকে পড়াইছিলাম না তোমাদেরকে? দেখো মনে আছে এটা? এটা কি মনে আছে তোমাদের? দেখো যে শঙ্কর অরবিটালটাকে অর্ধেক করে আঁকে আর অসংকরিতকে আমি পুরো করে আঁকবো। তাহলে এখানে কয়টা শঙ্কর অরবিটাল পাবো? 4টা। তাহলে কার্বনের জাস্ট তুমি এখানে কি দাও? 4টা হাত দিয়ে দাও। কার্বনের জাস্ট কি করে? এখানে 4টা তুমি হাত দিয়ে দাও। 4টা শঙ্কর অরবিটাল, বুঝছো নাকি বুঝো নাই বলো তো? শঙ্কর অরবিটাল আঁকাটা কি বুঝতে পারছো? দেখো 4 জনকে মিশাইছো, তাহলে 4টা শঙ্কর অরবিটাল পাবা। এদিকে তুমি এভাবে করে জাস্ট এঁকে দাও, আর কিছুই না। এভাবে করে জাস্ট তুমি এঁকে দাও। ওকে, এভাবে করে এঁকে দাও। এখন তোমার আমার একটা প্রশ্ন আছে, আমি জানি কি প্রশ্ন আছে। তোমার প্রশ্ন আসে যে ভাই আপনি তো যখন CH4 এর স্ট্রাকচার আঁকছেন তখন এইভাবে আঁকছেন, তখন এইভাবে আঁকছেন, তখন এইভাবে আঁকছেন, রাইট? বাট আপনি এখন এখানে আঁকার সময় তাহলে তো এইভাবে আঁকতে পারতেন, এইভাবে আঁকতে পারতেন। এভাবে না এঁকে আমরা একটু দেখো তো বাঁকাতারাভাবে আঁকছি না? খেয়াল করছো এটা? আমরা কিন্তু বাঁকাতারাভাবে আঁকছি। মানে অ্যাকচুয়ালি জিনিসটা আমি তোমাকে বুঝাই বলি। ভিবিটি অনুযায়ী, ব্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী এদের স্ট্রাকচারের মধ্যে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হওয়া উচিত জানো? এই যে ব্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী এই বন্ডগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হওয়া উচিত জানো? এটা অনুযায়ী হওয়া উচিত 90 ডিগ্রি। বাট দেখা গেছে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় না। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয় না? 90 ডিগ্রি হয় না। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয় জানো? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয়ে থাকে
109.5 ডিগ্রি। 100-তে কত হয়ে থাকে? 109.5 ডিগ্রি বা 109 ডিগ্রি 28 মিনিটও বলে সেটাকে। হ্যাঁ, কেন এরকম হয় এটাকে আমরা ব্যাখ্যা করি। একটা থিওরি আছে আমাদের যেটাকে আমরা বলি ভিএস-ইপিআর থিওরি। আমরা একটু পরে আলোচনা করব। ভিএস-ইপিআর থিওরির মাধ্যমে আমরা ব্যাখ্যা করি যে কেন 90 ডিগ্রি হয় না। আপাতত জেনে রাখো যে এদের স্ট্রাকচারটা এরকম চতুস্তলকীয়। মানে আমি তোমাকে যদি একটা স্ট্রাকচার দেখাই, এই যে আমার কাছে আছে দেখো একটা, এই যে এই যৌগটা তুমি দেখতেছো, আমি তোমাকে দেখাই। এই যে দেখো এই যৌগটা দেখতে পারতেছো, এই যৌগটা, এই যৌগে এই কালোটা যেটা আছে সেটা হচ্ছে কার্বন। কালোটা কি? কালোটা হচ্ছে কার্বন, হাইড্রোজেনগুলো এখানে আছে দেখো। এটা হচ্ছে ত্রিমাত্রিক স্ট্রাকচার, বুঝছো? দেখবে এখানে প্রত্যেকের মধ্যবর্তী অ্যাঙ্গেল 109.5 ডিগ্রি করে, মানে এটা 90 ডিগ্রি করে না। এটার স্ট্রাকচার কেন 109.5 হচ্ছে সেটা ব্যাখ্যা করবো আমরা ভিএস-ইপিআর থিওরি দিয়ে। এটা এখন জানার দরকার নাই, জাস্ট আপনি জেনে রাখো যে এদের স্ট্রাকচারটা কীরকম হয় না, মানে এরকম যে লিখছি না এরকম হয় না। এটার স্ট্রাকচার কীরকম হয় জানো? এটার স্ট্রাকচার হয়ে থাকে এরকম অ্যাকচুয়ালি, যে কার্বন থাকে এখানে, একটা হাইড্রোজেন এখানে থাকবে, একটা হাইড্রোজেন এখানে থাকে, একটা হাইড্রোজেন এখানে থাকে, একটা হাইড্রোজেন এখানে থাকে। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয়ে থাকে কত? 109.5 ডিগ্রি। এটাও কত? 109.5 ডিগ্রি। তোমার কাছে মনে হতে পারে যে ভাই কেন আমার কাছে দেখে তো মনে হচ্ছে এই অ্যাঙ্গেলটা বড়, এই অ্যাঙ্গেলটা ছোট। ব্যাপারটা হচ্ছে এটা তো 3 ডিগ্রি স্ট্রাকচার, মানে 3D স্ট্রাকচার, বাট আমি রাখছি 2D ভাবে। এই যে দেখো এটা যদি স্ট্রাকচার দেখো, দেখবা প্রত্যেকটা অ্যাঙ্গেলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 109.5 ডিগ্রি করে হয়। একটা উদাহরণ দিই, কেন কেন এই যে 90 ডিগ্রি হইলো না জানো? কাহিনী যেটা হয়, এই যে ধরে কেন এরকম স্ট্রাকচার হইলো না, জাস্ট তোমাকে একটু করে এক লাইন বলে আমি চলে যাচ্ছি। কেন এরকম স্ট্রাকচারটা হইলো না বলো তো? বন্ডের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে তাকে আমরা কি বলছিলাম? বন্ড পেয়ার ইলেকট্রন বলছিলাম না? বন্ডের মধ্যে যে ইলেকট্রন থাকে, দেখো এখানে প্রত্যেকটা বন্ডে 2টা করে ইলেকট্রন আছে না? তাহলে এগুলোকে কি বলে? বন্ড পেয়ার ইলেকট্রন বলে। তাহলে এদের মধ্যে পরস্পরের মধ্যে কি হয় বলো তো? বিকর্ষণ হয় না? ইলেকট্রনগুলি একে অপরকে কি করবে? বিকর্ষণ হবে। তো বিকর্ষণ করে একটা যৌগ কোন জায়গায় যাওয়ার চেষ্টা করে? একটা যৌগ চেষ্টা করে তার মধ্যে যেন মিনিমাম বিকর্ষণ হয়। তখন দেখা যায় যদি এদের বন্ডগুলোর মধ্যে অ্যাঙ্গেল 109.5 ডিগ্রি করে হয়, তখন এই যৌগগুলোর মধ্যে, এই যৌগের মধ্যে মিনিমাম বিকর্ষণ হয় আর যৌগটা স্টেবিলিটি লাভ করে। মানে কথাটা বুঝতে পারছো নাকি বুঝো নাই? মানে ব্যাপারটা কি আমি তোমাকে বুঝাই বলি। ধরো একটা এক্সাম্পল দিয়ে বলি, একটা এক্সাম্পল দিয়ে তোমাকে আমি বলি। ধরো এই যে BF3, ভিবিটি অনুযায়ী BF3-র স্ট্রাকচার এরকম হওয়া উচিত ভিবিটি অনুযায়ী। বাট কাহিনী কি হয় দেখো, এই বন্ডগুলোর মধ্যে একই ইলেকট্রনগুলো একে অপরকে বিকর্ষণ করে। বাট তখন দেখা যায় কি জানো? বিকর্ষণের কারণে দেখা যায় BF3-র অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে এরকম। BF3-র অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে এরকম। এটা স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় কেন? তোমার হচ্ছে আমাদের বিকর্ষণের কারণে। এই জিওমেট্রিক্যাল স্ট্রাকচার বা জ্যামিতিক গঠনকেও কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরি ব্যাখ্যা করতে পারে না। এটাকে ব্যাখ্যা করতে হয় ভিএস-ইপিআর থিওরি দিয়ে বা হাইব্রিডাইজেশন দিয়ে আর কি জিনিসটা। এটা হচ্ছে কাহিনী। আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। কেমন এগুলো নিয়ে আলোচনা করবো? এগুলো নিয়ে টেনশন করিও না, প্রত্যেকটা যৌগ নিয়ে দেখবো আমরা। তাহলে CH4-এর স্ট্রাকচার কীরকম? এরকম। এবং এটার জিওমেট্রিক্যাল শেপ হচ্ছে চতুস্তলকীয়। সবগুলো পড়বো, চতুস্তলকীয় কী জিনিস সবগুলো আলোচনা করবো। চলো আমরা পড়ায় ফিরে আসি। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে CH4-এর গঠনে। তাহলে তুমি এরকম আগে ইলেকট্রন বিন্যাসটা লিখবা, লিখার পরে লিখবা যে এইটাকে মিশ্রিত করে পাই এরকম। তাহলে এরকম তুমি চিত্র আঁকবা, চিত্র আঁকার পরে কি করবা? এই চিত্রটা আঁকছো না? এই চিত্র আঁকার পরে কি করবা? CH4-এর মধ্যে এই যে দেখো এখানে একটা হাইড্রোজেন এসে কানেক্ট হবে, এখানে একটা হাইড্রোজেন এসে কানেক্ট হবে, এখানে একটা হাইড্রোজেন এসে কানেক্ট হবে, এখানে একটা হাইড্রোজেন এসে কানেক্ট হবে। বলো তো এখানে প্রতিটা অধিক্রমণে কয়টা করে ইলেকট্রন থাকবে? প্রতিটা অধিক্রমে 2টা করে ইলেকট্রন থাকবে। তাহলে এখানে তুমি 2টা ইলেকট্রনকে দেখাই দিবা, এখানে তোমার 2টা ইলেকট্রনকে দেখাই দিবা, এটা তোমার 2টা ইলেকট্রন দেখাই দিবা, এখানে তুমি 2টা ইলেকট্রন দেখাই দিবা। এটাই কিসের স্ট্রাকচার? CH4-এর স্ট্রাকচার। তাহলে CH4-এর যদি গঠন ব্যাখ্যা করতে বলে, তাহলে প্রথমে ইলেকট্রন বিন্যাসগুলো এইভাবে দেখায় তুমি জাস্ট এই চিত্রগুলো আঁকবা, এই চিত্রগুলো আঁকবা, আঁকার পরে এটা দেখাই দিবা, এটাই তুমি ফুল মার্ক পেয়ে যাবা। বুঝছো? ভিএস-ইপিআর থিওরিকে একটু পরে আলোচনা করবে, এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। আমাকে বলে এতটুকু বোঝা গেছে কিনা? ওকে, এতটুকু বুঝতে পারছো কিনা? তোমার যত তুমি আগাবা তত দেখবা ক্লিয়ার হচ্ছে। চলো আরেকটা যৌগ দেখি, তাহলে তোমার আইডিয়া আরো ক্লিয়ার হবে। চলো আরেকটা যৌগ দেখি, আসো চলো আরেকটা যৌগ দেখি। চলো আমরা এখন দেখবো, ধরো কথার কথা এই যে CH2 ডাবল বন্ড CH2, এটার গঠন দেখবো। আসো বলো তো এখানে যে কার্বন আছে, কার্বনের সংকরায়ন কি হবে? আগে এটা বের করবা। বলো এখানে কার্বনের সংকরায়ন কি হবে, বলতে পারবা? এটা দেখলে দেখবে একদম ক্লিয়ার হয়ে গেছে। মানে এখন এটা যদি দেখো স্ট্রাকচার, দেখবা CH4-এরটা আপনা আপনি ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি তুমি স্ট্রাকচারটা দেখো, দেখবা CH4-টা আপনা আপনি ক্লিয়ার হয়ে যাবে। আগে আমাকে বলো যে এখানে
অ্যাঙ্গেল মাপে কিভাবে সব পড়াবো, বাট এখন জাস্ট মনে রাখো কেমনে হয়েছে এটা, জাস্ট মানে অ্যাঙ্গেলটার মান মনে রাখো। বলো তো এখানে সংকরায়ন কি হবে, এটা হবে sp2 টাইপের সংকরায়ন কার্বনের, এখানে কার্বনের সংকরায়ন কি হবে sp2 টাইপের হবে। তাহলে এটার স্ট্রাকচার কিভাবে বর্ণনা করবো দেখবা। দেখো তুমি প্রথমে লিখবা আগে যে ফার্স্টে একটা একটা জিনিস তোমাকে একটু আমি বলে দিই। ধরো আমার এক্স যদি কত হয় 4 হয়, তাহলে সংকরায়ন টাইপ কীরকম হবে, সংকরায়ন টাইপ হচ্ছে আমাদের sp3। আর এটার জেনারেল স্ট্রাকচার হচ্ছে কীরকম, চতুস্তলকীয়। জেনারেল স্ট্রাকচার কীরকম, চতুস্তলকীয়। যেমন এই যে CH4 এর যে স্ট্রাকচারটা, এটা দেখবা চতুস্তলকীয় স্ট্রাকচার। এই যে দেখো CH4 এর স্ট্রাকচারটা দেখো, এই যে দেখো চতুস্তলকীয় মানে কি জানো, দেখাই আমি তোমাকে একটু করে দেখো। এই যে তুমি যদি লক্ষ্য করো এখানে টোটাল 4টা তল আছে, এখানে টোটাল কয়টা তল আছে, 4টা তল আছে। 4টা তল কিভাবে জানো, 4টা তল কিভাবে জানো আমি দেখাই তোমাকে। দেখো তুমি এই যে এইখান থেকে একটা তল পাবা, তারপর ধরো তুমি এইটার সাথে একটা এখান থেকে গিয়ে একটা তল পাবা, আবার ধরো তুমি এখান থেকে এখানে গিয়ে একটা তল পাবা, আবার তুমি দেখা যাবে এখানে মানে যদি তুমি লক্ষ্য করে দেখো এইখানে একটা তল থাকবে, এখানে একটা তল থাকবে, এখানে একটা তল থাকবে, মানে 4টা তল পাওয়া যায় টোটাল এখানে। এই জন্য এটাকে আমরা বলি চতুস্তলকীয়, যেটা ইংলিশ নাম হচ্ছে টেট্রাহেড্রাল। আর যদি কি হয় এক্স ইকুয়াল যদি 4 হয়ে থাকে, সরি এক্স ইকুয়াল যদি 3 হয়, তাহলে বলো তো সংকরণ টাইপটা কিরকম হবে। এক্স ইকুয়াল 3 হলে বলতে পারবে, এক্স ইকুয়াল 3 হলে সংকরণ টাইপটা কিরকম হবে, সংকরণ টাইপ কিরকম হবে, sp2 হবে না, sp2। আর sp2 হইলে এটার জেনারেল স্ট্রাকচার কিরকম জানো, এটাকে আমরা বলি সমতলীয় ত্রিভুজাকার। এটাকে আমরা বলবো কিরকম, একটু জাস্ট একটু মনে রাখো ভাই, আমি জানি অনেক কিছু তোমাকে মনে রাখতে বলতেছি, বাট মনে না রাখলেও কোনো প্রবলেম নেই, এগুলো আমি সব স্টেপ বাই স্টেপ আবার দেখাই দিব। আর এক্স ইকুয়াল যদি 2 হয়, এটা সংকরায়ন হচ্ছে sp, আর এটার জেনারেল স্ট্রাকচার হচ্ছে সরল রৈখিক। এটা জাস্ট একবার মাথায় রাখো, বাট এগুলো মনে রাখার দরকার নেই, সব আমি নোট করে দিব তোমাকে পরে, কারণ এখন বোঝানোর জন্য এগুলো লাগবে। ওকে, এটা একবার এক নজর জাস্ট চোখ বুলাও আর ভুলে যাও। বলো চোখ বুলাইছো কিনা, এক নজর চোখ বুলাও আর ভুলে যাও। আমি তোমাকে সব ক্লিয়ার করে দিব, একটু ধৈর্য ধরো জাস্ট। আজকের ক্লাসটা ধৈর্য ধরো, কালকের ক্লাসে তুমি অনেক কিছু বুঝে যাবা, কালকের ক্লাসে দেখবে অনেক কিছু বুঝে গেছো। দেখো এবার তুমি আমাকে বলো, এইখানে কার্বনের যদি আমি ইলেকট্রন বিন্যাস লিখি ওই উত্তেজিত অবস্থায় 6, তাহলে কি পাবো। এবার দেখবে এটা তুমি অনেক কিছু তুমি নিজে যেতে পারতেছো। তাহলে এটা 2s1, এটা তাহলে 2px1, এটা তাহলে 2py1, এটা তাহলে 2pz1। তুমি এবার আমাকে একটা জিনিস বলো, উত্তর দাও ভালো করে। এবার তুমি কাকে কাকে মিক্সচার করবা, কয়টা এস আর কয়টা পি কে মিক্সচার করবা বলো তো, কয়টা এস আর কয়টা পি মিক্সচার করবা। যেহেতু sp2 সংকরায়ন, তাহলে একটা এস আর 2টা পি মিক্সচার করবো। তাহলে এখানে লিখবো যে একটি এস ও 2টি পি মিশ্রিত করে পাই, যেহেতু sp2 সংকরায়ন মিশ্রিত করে পাই। তাহলে কি পাবো একটু দেখো তো। ধরো এই এসটাকে মিক্সচার করলাম আর এই 2টা পিকে মিক্সচার করলাম। কেউ যদি প্রশ্ন করো যে ভাই আমি একটা এস মিক্সচার করলাম, একটা পিএক্স মিক্সচার করলাম, পিজেডকে যদি মিক্সচার করতাম তাহলে কি হইতো। মানে sp2 এর ক্ষেত্রে মানে আমাকে যখন sp3 আমরা নিই, তখন আমরা একটা এসকে নিই, পিএক্স নিই, পিওয়াইকে নিই আর পিজেডকে নিই, তিনটাকে মিশাই। sp2 এর ক্ষেত্রে তুমি এস নাও, পিএক্স নাও, তারপরে ধরো পিওয়াই নাও, এটাও যেরকম হবে। অথবা তুমি চাইলে একটা এস, পিএক্স, পিজেড এদিকে মিশাও, তাও হবে। অথবা তুমি চাইলে এস, তারপরে ধরো তোমার হচ্ছে পিওয়াই, পিজেড এটাকে নাও, তাও হবে। মানে যে কোনো দুইটা পিকে তুমি মিশাবা, তোমার ইচ্ছা এটা। মানে আমি ধরো এটাকে মিশালাম, পিএক্স আর পিওয়াইকে মিশালাম। মিশানোর পর তাহলে আমাকে বলো তো ইলেকট্রন বিন্যাসটা তাহলে কীরকম হবে। আমি কি এই 1s এর কোনো ধরনের কোনো কিছু করছি বলো তো, এই 1s এর কিছু করি নাই, তাহলে 1sটা 1sই থাকবে। বলো এখানে কয়টা সংকর অরবিটাল তৈরি হবে বলো তো, কয়টা সংকর অরবিটাল তৈরি হবে। যেহেতু তুমি 3জনকে মিশাইছো, তাহলে 3টা সংকর অরবিটাল তৈরি হবে। তাহলে এদের নাম কি দিব, ধরো একটা নাম দিব 2, যেহেতু এগুলো 2 করে আছে, তাহলে একটা নাম দিব 2ψ1, একটা নাম দিব 2ψ2, একটা নাম দিব 2ψ3। এখানে একটা একটা করে ইলেকট্রন আছে, তাহলে এখানে একটা 1 দিব, এখানে একটা 1 দিব, এখানে একটা 1 দিব। বলো তো একে কি কিছু করছে, 2pz কি কিছু করছি না, তাহলে 2pz কি কিছু করি নাই, এই জন্য 2pzটা যেরকম ছিল এরকমই রয়ে যাবে। বুঝছো। তাহলে এখন দেখো এইখানে এদের প্রত্যেকের সংকরায়ন টাইপ কিরকম হবে, এদের প্রত্যেকের সংকরায়ন টাইপ কিরকম হবে। এটা হচ্ছে এটাও একটা sp2 সংকরায়িত অরবিটাল, এটাও sp2, এটাও sp2। আর এটাকে আমি কি বলতে পারি বলো তো, এটাকে আমি বলতে পারি এটা কিন্তু আমার অসংকরিত অরবিটাল, কারণ এটা আমি মিক্সচার করি নাই, তাহলে এটা হচ্ছে অসংকরিত অরবিটাল।
তাহলে চিত্রটা কিরকম হবে দেখো, চিত্রটা কিরকম আসবে দেখো, একটা এস কে মিশাইছো আর দুইটা পি কে মিশাইছো, কোন কোন পি মিশাইছো এখানে এই অনুযায়ী পি এক্স আর পি ওয়াই কে মিশাইছো। তাহলে পি এক্স আমার এখানে ছিল, এটা ধরো আমার 2s, এটা ধরো আমার 2px, আর পি ওয়াই কে তুমি পি ওয়াই ধরে এটা এইভাবে আঁকছো বা এভাবে এভাবে আঁকে আসো, এভাবে আঁকি, ধরো এটা আমার 2py ছিল, আমি কিন্তু পিজেড কে মিশাই নাই ভাই। তাহলে বলো এটা চিত্র কিরকম হবে, এটা কার্বন, ভালো করে বুঝো, ভালো করে বুঝো, বলো এক্স ইকুয়াল টু যদি 3 হয় তাহলে স্ট্রাকচারটা কিরকম হবে, একটু আগে দেখাইছি, সমতলীয় ত্রিভুজাকার। কিরকম বলো তো, সমতলীয় ত্রিভুজাকার। সমতলীয় ত্রিভুজাকার মানে কি জানো, সমতলীয় ত্রিভুজাকার মানে কি, সমতলীয় ত্রিভুজাকার মানে হচ্ছে সমতল বুঝো, সমতল, সমতল বুঝো, একটা প্লেন না, সমতলীয় ত্রিভুজাকার মানে হচ্ছে এরকম দেখো, ধরে এটা সমতল, ধরে এটা সমতল, এখানে আমাদের একটা ত্রিভুজ তৈরি হবে, অর্থাৎ এখানে একজন থাকবে, এখানে একজন থাকবে, এখানে একজন থাকবে, মানে ব্যাপারটা কিরকম আমি বলি, ব্যাপারটা হচ্ছে ধরো এখানে কেন্দ্রীয় মূলক এখানে দিবা, এখানে একজনকে দিবা, এখানে একজনকে দিবা, এখানে একজনকে দিবা, এই যেভাবে করে দেখো, তাহলে কিন্তু এখানে একটা দেখো ত্রিভুজ তৈরি হয়েছে একটা, এটাকে বলে সমতলীয় ত্রিভুজাকার। বুঝছো সমতলীয় ত্রিভুজাকারটা কিরকম, একটা সমতলের মধ্যে জাস্ট একটা ত্রিভুজ তৈরি হবে, এটাকেই বলে কি বলতো সমতলীয় ত্রিভুজাকার। তাহলে বলতো এখানে যেহেতু এই কার্বনের সংকরায়ন sp2, তাহলে এখানে স্ট্রাকচার হবে সমতলীয় ত্রিভুজাকার। তাহলে স্ট্রাকচারটা কিরকম হবে, একটা সংকর অরবিটাল এখানে থাকবে, একটা সংকর অরবিটাল এখানে থাকবে, একটা সংকর অরবিটাল এখানে থাকবে। এতটুকু কি সবাই বুঝতে পারছি আমরা, এতটুকু কি সবাই বুঝতে পারছি, একটু আমাকে বলবা। যেহেতু তুমি তিনজনকে মিশাইছো তাই তিনটা সংকর অরবিটাল পাইছো, আর তিনটা সংকর অরবিটালের স্ট্রাকচার হয় সমতলীয় ত্রিভুজাকার। সমতলীয় ত্রিভুজের স্ট্রাকচারটা এরকম হয়, দেখো এটা সমতল, এখানে ত্রিভুজ তৈরি হয়। বলো তো এখানে অসংকরিত অরবিটাল কয়টা, এখানে অসংকরিত অরবিটাল কয়টা, এখানে অসংকরিত অরবিটাল কয়টা বলো তো, একটা। তাহলে অসংকরিত অরবিটালকে কিভাবে আঁকতে হয় দেখো, সংকর অরবিটালকে এরকম করে আঁকতে হয়, অসংকরিতটাকে ফুলভাবে আঁকতে হয়। তাহলে তুমি তখন কি করবা, এখানে আমি তো ডিফারেন্ট কালার দিয়ে আঁকতেছি, বাট তুমি ডিফারেন্ট কালার দিয়ে আঁকবা না, তুমি এটা একটা দেখাই দিবে এরকম, পিজেডটা হচ্ছে অসংকরিত, দেখো পিজেডটা হচ্ছে অসংকরিত, তাহলে পিজেডটাকে এইভাবে করে রাখবো। অনেকে মনে করতে পারে কার্বনের এখানে 5টা হাত, না কার্বনের 4টা হাত। কিভাবে 4টা হাত বলো তো, এই যে এইটা একটা হাত, দেখো এটা একটা হাত, এটা একটা হাত, এটা একটা হাত, আর এই পুরোটা মিলে একটা হাত। বুঝছো নাকি বুঝো নাই বলো তো স্ট্রাকচারটা, বুঝছো নাকি বুঝো নাই বলো, স্ট্রাকচারটা কি বোঝা গেছে এতটুকু, ওকে ডান। এবার আসি আমরা এটার এটার গঠন দেখবো, এটার গঠন দেখবো। আচ্ছা এই কার্বনের সংকরায়ন যদি sp2 হয়, এই কার্বনের সংকরায়ন কত বলো তো, সেকেন্ড কার্বনের সংকরায়নটা কত বলো তো, এটাও sp2, ভালো করে বুঝো, এটা যদি sp2 হয় এটা sp2, তুমি চেক করে দেখো। তাহলে কি এই কার্বনের জন্য আর এরকম আলাদাভাবে প্রুফ করার দরকার আছে কিছু, সেম প্রসেসে তাকাবে না, মানে জিনিসটা বুঝো, এই কার্বন যেরকম sp2 এটাও sp2, তুমি চেক করে দেখতে পারো। তাহলে এটা কিন্তু এরকম করে আর লেখার দরকার নাই। তাহলে তুমি এর পরে পৃষ্ঠায় কি করবা, এর পরে পৃষ্ঠায় কি করবা দেখো, এর পরে পৃষ্ঠায় এভাবে লিখবা দেখো। তাহলে আমি কার্বনের তাহলে কিরকম পেয়ে গেলাম, কার্বন এটা একটা দিকে ছিল একটা, বড় করে রাখতেছি দেখো, এটা একটা দিকে ছিল একটা, এটা একটা দিকে ছিল সমতলীয় ত্রিভুজাকার, দাঁড়াও একটু বেশি বড় হয়ে গেছে, এটা একটা দিকে ছিল আর এটা একটা দিকে ছিল, ঠিক আছে। আর একটা অসংকরিত, এটা কোথায় ছিল, পিজেড ছিল। ওকে ভালো করে বুঝি এবার, এটা অসংকরিত। তাহলে এই কার্বনও তো একটা সংকরায়ন আছে, ধরো এটা সংকরায়নটা এটাও তো sp2। আচ্ছা আমি যদি তোমার একটা ভালো করে কথাটা বুঝো, ভালো করে কথাটা বুঝো, এই কার্বনও তো sp2 সংকরায়ন, আমি যদি এই কার্বনের বেলায় একটা s px আর pz কে মিশাই তাহলে কি প্রবলেম হবে না কারেক্ট হবে বলো তো, মানে কোয়েশ্চনটা বুঝতে পারতেছো। তুমি কি করছো এখানে, তুমি এই কার্বনের ক্ষেত্রে, এই কার্বনের ক্ষেত্রে যেহেতু সংকরায়ন sp2, তুমি একটা s একটা px আর একটা py কে মিশাইছো, এটা তোমার হাতে অপশন ছিল, তুমি মিশাইছো ধরো এটা। আমি যদি এই কার্বনের যে sp2 সংকরায়ন সেখানে যদি আমি একটা px আর pz কে মিশাই তাহলে কি সমস্যা হবে নাকি ঠিক হবে বলতে পারবা, তাহলে কি সমস্যা হবে নাকি ঠিক হবে, হ্যাঁ সমস্যা হবে নাকি ঠিক হবে বলো তো। আমি যদি মানে কথাটা বুঝতে পারতেছো, প্রশ্নটা মানে বুঝো নাই, প্রশ্নটা আমি তোমার বুঝাই বলি। মানে ধরো আমি তো এই কার্বনের জন্য, এই কার্বনের জন্য এই জিনিসপত্রগুলো করলাম, এখানে দেখালাম একটা আর এই যে এই এটাকে মিশাইছি। আমি যদি ওই কার্বনের জন্য, আমি যদি এই কার্বনের জন্য পিএক্স আর পিওয়াইকে না মিশায়ে পিএক্স আর পিজেডকে মিশাইতাম, পিওয়াইকে যদি অসংকরিত রাখতাম তাহলে কি সমস্যা হবে নাকি ঠিক হবে, সমস্যা হবে নাকি ঠিক হবে, সমস্যা হবে। কেন সমস্যা হবে বলো তো, আমাকে বলো এখানের মধ্যে পাই বন্ধন কয়টা আছে, বলো এখানের মধ্যে পাই বন্ধন কয়টা আছে,
ভালো করে বুঝো, এখানের মধ্যে পাই বন্ধন কয়টা আছে বলো? পাই বন্ধন আছে একটা। ডাবল বন্ডে একটা পাই থাকে, একটা সিগমা থাকে। পাই বন্ধন আছে কয়টা? পাই বন্ধন আছে একটা। এখন পাই বন্ধনগুলো কার কার মধ্যে গঠিত হয়? তুমি একটু আগে বলে আসছো, দেখো পি এক্স আর পি ওয়াইতে কখনো পাই বন্ধন গঠিত হতে পারে? পি এক্স আর পি ওয়াইতে কখনো পাই বন্ধন গঠিত হতে পারে? আনসার হচ্ছে না। পাই বন্ধন গঠিত হবে অসংকরিতগুলোর মধ্যে। তাহলে তুমি লক্ষ্য করে দেখো, যেহেতু এখানে অসংকরিত পিজেড আছে, তাহলে ওই কার্বনের ক্ষেত্রেও অসংকরিত পিজেডই হওয়া লাগবে। বুঝছো নাকি বুঝো নাই বলো তো একটু করে? যেহেতু প্রথমটার ক্ষেত্রে অসংকরিত পিজেড আছে, তাহলে পাশের যে কার্বন তারও অসংকরিত পিজেডই থাকা লাগবে, নাহলে তো এদের মধ্যে পাই বন্ধন গঠিত হবে না। তোমাকে যে আমি বলছি প্রথমে পি এক্স আর পিজেড কে মিশাও, পি ওয়াই কে অসংকরিত রাখো, তাহলে তো পি ওয়াই আর পি এক্স পিজেড এর মধ্যে তো অসংকরিত হবে না। বুঝছো নাকি বুঝো নাই? আমি তোমাকে আরেকবার দেখাবো, সমস্যা নেই। তার মানে তখন দেখো এই কার্বনের স্ট্রাকচারটা কিরকম হবে? সেম স্ট্রাকচার হবে। দেখো এই যে এখানে তুমি কার্বনটাকে লিখবা, ভালো করে বুঝো, এখানে তুমি কার্বনটাকে লিখবা। ধর এটাকে একটা কাজ করি, এটাকে চলো কপি করি, এখানে আনি, এটাকে চলো উল্টাই দিই, হ্যাঁ। দেখো এই সেম এই কার্বনটাকে এখানে লিখবা, এখানে এটা দেখাই দিবা। দেখো এটাও তো sp2, তাহলে এটাও তো সমতলীয় ত্রিভুজাকার হবে, মানে দেখো জিনিসটা বুঝো, এই কার্বন এটার সংকরণে sp2, এই কার্বন এটার সংকরণে sp2, তাহলে দুইটার স্ট্রাকচার কিরকম হবে? সমতলীয় ত্রিভুজাকার হবে। তাহলে সমতলীয় ত্রিভুজাকার আঁকতেছি, বাট কি হবে? এটারও তো একটা অসংকরিত আছে, কারণ sp2 যেহেতু, তাহলে অসংকরিতগুলোকে এখানে পাশাপাশি দেখায় দাও, শেষ। তাহলে দেখো এরপরে প্রত্যেকের সাথে হাইড্রোজেন আছে, এখানে দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন এখানে। সবসময় মনে রাখবা হাইড্রোজেনগুলো কোথায় দেখো, আরেকটা হাইড্রোজেন এখানে। হাইড্রোজেন কিন্তু সংকর অরবিটালে যুক্ত হবে, কারণ সংকর অরবিটালগুলোই বন্ধন গঠনে অংশগ্রহণ করে, সিগমা বন্ধন গঠনে। তাহলে এখানে দুইটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন, তাহলে এখানে দুইটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন। আর এদের মধ্যে পাশাপাশি কি গঠন হবে? এদের মধ্যে পাশাপাশি পাই বন্ধন গঠন হবে। বলো তো পাই বন্ধন কয়টা গঠন হয়েছে এখানে? দুইটা না একটা? পাই বন্ধন এখানে কয়টা গঠন হয়েছে? দুইটা নাকি একটা? পাই বন্ধন এখানে কয়টা গঠন হয়েছে? একটা গঠন হয়েছে। এটাই হচ্ছে তোমার এই দুইটা মিলে একটা পাই বন্ধন, এটাকে আমরা বলি CH2 ডাবল বন্ড CH2 এর গঠন। আমাকে একটু জানাও যে এই গঠনটা সবাই বুঝতে পারছো কিনা। যদি না বুঝো তাও কোনো সমস্যা নাই, আমি CH এর গঠনটা আরেকবার দেখাবো গঠন, তখন দেখবে এটা ক্লিয়ার হয়ে গেছে। যারা বুঝো নাই তারা এখন আরেকটা নতুন বন্ধন দেখাবো, সেটা দেখবা এটাও ক্লিয়ার হয়ে গেছে। চলো আরেকটা নতুন বন্ধন দেখাই, তাহলে দেখবে এটা ক্লিয়ার হয়ে গেছে। নতুন যোগও দেখাই আসো। যারা বুঝো না এবার তাহলে মনোযোগ দাও, যারা বুঝছো তাহলে এবার তারা সহজে বুঝবা। ধরে এরকম স্ট্রাকচার রাখলাম, বলো এইখানে কার্বনের সংকরায়ন কি? এখানে কার্বনের সংকরায়ন কি বলো? এখানে কার্বনের সংকরায়ন কি বলো? এখানে কার্বনের সংকরায়ন কি? sp। কারণ সিগমা বন্ধন কয়টা আছে দেখো, একটা সিগমা বন্ধন এখানে, একটা সিগমা বন্ধন এখানে, তাহলে দুইটা সিগমা বন্ধন, তাহলে এখানে কার্বনের সংকরায়ন হবে sp। তাহলে sp যদি সংকরায়ন হয়, মাইমুনা তুমি বুঝো নাই? আচ্ছা এইবার বুঝবা। এইবার যদি কেউ না বুঝো তাহলে আমি আগের থেকে সব আবার রিভিউ করে আসবো, কিন্তু এবারটা বুঝবা তুমি, দেখবা ধৈর্য ধরো, একটু বুঝো। দেখো আমি এবার এটা আরো আস্তে আস্তে পড়াবো। যাও কার্বনের সংকরায়ন করবা, কার্বনের তার আগে ইলেকট্রন লিখবা। আমাকে একটু করে এটা জানাবা স্পেসিফিক্যালি কোন জায়গায় তোমরা বুঝতেছো না, স্পেসিফিক্যালি কোন জায়গায় তুমি বুঝতেছো না, এটা একটু জানাবা। যারাই বুঝতেছো না বলতেছো, তাহলে আমি ওই জায়গাটা রিপিট করব, কারণ পুরোটা রিপিট করা তো ভাই আমার জন্য টাফ। 2p y1 আর 2pz1। এবার কাকে মিশাবা বলো তো? একটা এস, একটা এস আর কয়টা পি মিশ্রিত হবে বলো? আগের পিকটা একবার দেখাবো, ওকে দেখালাম। বলো এসপিতে কয়টা এস আর কয়টা পি মিশ্রিত হবে? এসপিতে আমরা সবাই জানি একটা এস আর একটা পি মিশ্রিত হবে। তাহলে এখানে লিখবা যে একটি এস ও একটি পি মিশ্রিত করে পাই। তাহলে কিরকম হবে দেখো, এখানে একটি এস এবং একটি পি মিশ্রিত করে যদি পাই, তাহলে এখানে এই ইলেকট্রোমিনাসটা কিরকম আসবে? এখন তুমি চাইলে এই এস এবং পি এক্সও মিশাইতে পারো। আচ্ছা এখানে পি ওয়াই দিলাম কেন, ভুলে এটা পি ওয়াই দিছি, এটা পি এক্স হবে, কেমন? আচ্ছা তুমি চাইলে একটা এস এবং একটা পি এক্স মিশাইতে পারো, আবার তুমি চাইলে একটা এস আর একটা পি ওয়াই মিশাইতে পারো, তুমি চাইলে একটা এস আর পি জেড মিশাইতে পারো। এটা তোমার চয়েস, প্রথমটাকে এটা তোমার চয়েস, তুমি কোনটা মিশাবা। ধরো পি এক্স মিশালাম, কথার কথা একটা এস আর পি এক্স মিশালাম, তাহলে যদি একটা এস আর পি এক্স মিশাই তাহলে কি হবে দেখো তো এখানে। তাহলে একটা এস আর পি এক্স যদি মিশাই, তাহলে ভালো করে দেখো এইটার কোনো পরিবর্তন হবে না, এটা যেমন আছে তেমনই থাকবে। তাহলে এবার
এখানে তাহলে সংকর অরবিটাল কয়টা পাবো বলো? যেহেতু একটা এস আর একটা পি, তাহলে সংকর অরবিটাল থাকবে দুইটা। তাহলে কি লিখবা? সাই 1 লিখবা। 2 কেন লিখছো? কারণ এটা 2 নাম্বার কক্ষপথ ছিল। তারপরে সাই 2 লিখবা। তাহলে এখানে একটা 1 দিবা, এখানে একটা 1 দিবা। এতটুকুতে আশা করি কারো কোনো প্রবলেম নাই। এই দুটাকে মিশাইছো, এই দুটাকে কিছু করছো, এই দুটাকে কিচ্ছু করো নাই, তাহলে এই দুটা যেমন ছিল তেমনই থাকবে। তাহলে এই দুটা এখানে 2py1 ছিল, এখানে 2pz1 ছিল, এখানে যেমন ছিল তেমনই থাকবে। তাহলে এখানে এবার বলো একটু করে অসংকরিত অরবিটাল কয়টা? অসংকরিত অরবিটাল কয়টা বলো এবার? এখানে একটু করে আমাকে জানাও যে অসংকরিত অরবিটাল কয়টা? অসংকরিত অরবিটাল হচ্ছে দুইটা। তাহলে এটা একটা অসংকরিত, ভালো করে বুঝো, ভালো করে বুঝো। এটা একটা অসংকরিত, এটা একটা অসংকরিত। আচ্ছা, তাহলে এবার মিশ্রণটা তোমাকে দেখাই আসো। তাহলে এখানে কি করবে? একটা এস আর একটা পি মিশাইছো, তাহলে একটা 2s কে মিশাইছো আর একটা 2p কে মিশাই 2px কে মিশাইছো, তাহলে এই দুটোকে মিশাইছো 2px। তাহলে এবার কার্বনের যেটা পাবা স্ট্রাকচার সেটা কিরকম হবে বলো তো? sp সংকরণ হলে স্ট্রাকচারটা কিরকম হয়? sp সংকরণ হলে স্ট্রাকচারটা কিরকম হয়? পড়াইছেন একটু আগে, সরল রৈখিক বা লিনিয়ার। দেখো কি বলছিলাম, sp হলে কি হয়? sp হলে সরল রৈখিক হয়। কেন হয় না হয় সেটা আমরা পরে দেখবো, জাস্ট আপাতত মনে রাখো। তাহলে কি হবে? সরল রৈখিক হবে। sp হওয়া মানে স্ট্রাকচারটা কিরকম হবে? সরল রৈখিক হবে। একটু মনে রাখতে পারবা না যে sp3 হইলে চতুস্তলকীয়, sp2 হইলে সমতলীয় ত্রিভুজাকার, sp হইলে সমতল বা লিনিয়ার, মানে একটা লাইন। তা লিনিয়ার শেপটা কিরকম হয় বলো তো? এটা লিনিয়ার শেপ না? দেখো তো, এটা লিনিয়ার শেপ, এটা লিনিয়ার শেপ না ভাই? দেখো, তাহলে কয়টা হাত দিলাম? দুইটা হাত দিলাম। বলো তো কারাকার অসংকরিত আছে? কারাকার অসংকরিত আছে। সংকরিতগুলোকে অর্ধেক আঁকতে হয়। এটাকে আবার কেউ একটা মনে করিও না, এটা কিন্তু দুইটা। এখানে এটা একটা অর্ধেক মিলাই সংকরিতকে অর্ধেকভাবে দেখাতে হয়। তাহলে এটা কিন্তু একটা সংকর অরবিটাল, এটা একটা সংকর অরবিটাল, এখানে অরবিটাল দুইটা আছে। তাহলে অসংকরিত কারাকার আছে পি ওয়াই আর পি জেড, কিন্তু অসংকরিতগুলোকে পুরো আঁকতে হয়। তাইলে দেখো, ধরো আমার যে পিএক্সটা, পিএক্স লাইনটাকে যদি আমি এই বরাবর চিন্তা করি, কথার কথা, ধরো আমাদের পিএক্স যদি এই লাইন বরাবর হয়, সরি পি ওয়াই যদি এই লাইন বরাবর হয়, তাহলে আমাদের পি ওয়াইটা কোন দিকে হবে? এদিকে হবে একটা পি ওয়াই। দেখো, আর পিজেডটাকে যদি আমি এই বরাবর চিন্তা করি, তাহলে আমার পিজেডটাকে দেখাইতে হবে এখানে। এটাকে আমি গোলাপি কালার দিয়ে দেখাই, তাহলে এটা হচ্ছে আমাদের পিজেড। কেউ আবার মনে করিও না এখানে কার্বনের 6টা হাত আঁকছি, কেউ আবার মনে করিও না এখানে কার্বনের 6টা হাত আঁকছি। এখানে কার্বনের কি 6টা হাত না কয়টা হাত বলো তো? এখানে কার্বনের কয়টা হাত আঁকলাম? 6টা হাত আঁকলাম না, 4টা হাত আঁকছি। কীভাবে? 1 2 অসংকরিতগুলোকে পুরো আঁকতে হয়। বুঝছি সবাই আমরা? 4টা হাত আঁকছি এখানে। আচ্ছা আচ্ছা, এই কার্বনের যদি sp সংকরায়ন হয়, এই কার্বনের সংকরণে কি হবে? sp হবে না হুবহু? যেহেতু দুটো সেম কার্বন, তাহলে কার্বনের সংকরণগুলি কি হবে? sp করে হবে। তাহলে এবার একটু করে বুঝিয়ে আসো। ধরো এই প্রথম কার্বনটাকে আমি এখানে আঁকতেছি, প্রথম কার্বনটাকে আঁকলাম, তাহলে এই কার্বনের সংকরণে তো sp, তাহলে এই কার্বনটা তো সেম স্ট্রাকচারের, তাহলে এই কার্বনকে পাশাপাশি এঁকে দিব। এতটুকু কি বুঝতে পারছি সবাই? যারা যারা বুঝো নাই, যেমন এই যে মাইমুনা, এটা বুঝো নাই, এতটুকু কি বুঝতে পারছো তুমি? একটু আগে দেখলাম যে মাইমুনা বুঝো নাই, এতটুকু কি বুঝতে পারছো বলো তো? কি করছি বলো? এইটা জাস্ট আরেকটা কেজি, আর কিচ্ছু করিনি। ওকে, এবার তাহলে তুমি আমাকে বলো তো এখানে এরপরে কি হবে? এইখানে একটা হাইড্রোজেন আছে এই কার্বনের সাথে যুক্ত, তাহলে একটা হাইড্রোজেনকে কি করো? এখানে একটা হাইড্রোজেনকে তুমি এই কার্বনের সাথে যুক্ত করে দাও, হাইড্রোজেনটাকে এখানে তাহলে 2টা ইলেকট্রন দেখাই দাও। আর এই হাইড্রোজেনটা এই কার্বনের সাথে যুক্ত, তাহলে এটাকে এখানে তুমি দেখাই দাও, হাইড্রোজেনটাকে এই কার্বনের সাথে 2টা ইলেকট্রন আছে এখানে। ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছি। এইবার আসো, আমাকে আমার কি দেখাইতে হবে? লন পেয়ার, সরি, পাই বন্ধন দেখাইতে হবে। দেখো তো, আমি যদি এভাবে এভাবে আঁকি, এটা কি কারেক্ট হয়েছে কিনা আমাকে বলো? পাই বন্ধনটা আমি যদি বলি এই, ধরো এদের মধ্যে একটা পাই বন্ধন আছে, এটা কি কারেক্ট হবে? আমি যদি বলি এদের মধ্যে পাই বন্ধন আছে, সবুজ আর গোলাপির মধ্যে পাই বন্ধন আছে, এটা কি কারেক্ট হবে? কারেক্ট হবে না। বেশিরভাগ ছেলে পেলে এই মিস্টেকটাই করে, ওরা পাই বন্ধন আঁকার সময় এই দুইটার মধ্যে পাই বন্ধন দেখাই দেয়। বাট অ্যাকচুয়ালি কিরকম হবে যেন আঁকতে হবে, কিরকম স্ট্রাকচার দেখো, ভালো করে মনোযোগ দাও। স্ট্রাকচার আঁকবা এভাবে, ভালো করে মনোযোগ দাও ভাই। মেজরিটি স্টুডেন্ট এটা ভুল করে। মেজরিটি স্টুডেন্ট ডট দেওয়ার সময় কি করে? এদের মধ্যে ডট দিয়ে দে, এদের মধ্যে ডট দে, ঘোড়ার আন্ডা বাবা তখন কেমন আন্ডা দিবে তখন। তুমি যদি এই কাজটা করো তাহলে আন্ডা দিবে। কেন আন্ডা দিবে তো বুঝতেছ? বুঝছো নাকি স্ট্রাকচার? এটাই হচ্ছে কার স্ট্রাকচার বলো তো? এখানে 2টা ইলেকট্রন থাকবে, এটাই হচ্ছে আমার কার স্ট্রাকচার। এই যে C2H2, C2H2, বা আমরা বলি এটাকে এই যে CH ট্রিপল বন্ড CH এর স্ট্রাকচার। বলো এবার, এবার কোথায় বুঝো নাই বলো? এবার আমি তোমাদেরকে নেক্সট 2-3 মিনিট আমি তোমাদের কোয়েশ্চন নিব, এবার কোথায় বুঝো নাই বলো? এবার কোথায় বুঝো নাই বলো?
সবাই কি বুঝতে পারছো? শেষ। আমাদের সংকরায়নের এখানে অনেকটুকুই আমাদের পড়া হয়ে গেছে। আশা করি তোমরা অনেক কিছুই বুঝতে পারছো। ওকে, সবার ক্লিয়ার? চলো এবার তাহলে একটু করে আমরা আগাই। একটু করে চলো আমরা আগাই। কি আগাবো আমরা? যে জিনিসটা মনে রাখবো আমরা, মনে রাখবা যে সংকরায়নে অংশগ্রহণ করে দুইটা জিনিস অংশগ্রহণ করে। মনে রাখবা সংকরায়নে অংশগ্রহণ করে, সংকরায়নে অংশগ্রহণ কারা করে? অংশগ্রহণ করে একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা হচ্ছে কি অংশগ্রহণ করবে? সিগমা বন্ধন। আরেকটা হচ্ছে আমাদের মুক্তজোড় ইলেকট্রন, বা যেটাকে আমরা লন পেয়ার বলি। দুইটাই জিনিস অংশগ্রহণ করে, মুক্তজোড় ইলেকট্রন বা যেটাকে আমরা কি বলি? লন পেয়ার বলি, সংক্ষেপে এলপি দিয়ে লেখে। আচ্ছা, আর সংকরিত অরবিটাল সংখ্যা কিভাবে বের করে? একটু আগে শিখাইছি আমি তোমাকে। সংকরিত অরবিটাল সংখ্যা, এটাকে কিভাবে বের করে? সংকরিত অরবিটাল সংখ্যা x ইকুয়াল টু হয়ে থাকে নাম্বার অফ সিগমা বন্ড, আর যার সংকরায়ন বের করবা তার লন পেয়ার কয়টা আছে সেটা। তাহলে এইভাবে হচ্ছে এক্সটা বের করে। আর এক্স যদি তুমি পেয়ে যাও, এক্স থেকে কিন্তু আমরা ডাটাগুলো বের করতে পারি। যেমন একটু আগে দেখে আসছি যে এক্স ইকুয়াল যদি 2 হয়, এটা হয় এসপি সংকরায়ন। এক্স ইকুয়াল যদি 3 হয়, এটা হবে এসপি 2 সংকরায়ন। এক্স ইকুয়াল যদি 4 হয়, এটা হবে এসপি 3 সংকরায়ন। এক্স ইকুয়াল যদি 5 হয়, এটা হবে এসপি 3 ডি সংকরায়ন। যদি এক্স ইকুয়াল টু 6 হয়, এটা হবে এসপি 3 ডি টু সংকরায়ন। সব দেখবো আমরা, জাস্ট আপাতত আইডিয়া নিচ্ছি। এগুলো তুমি অলরেডি জানো। দেখে আমাকে বলো, আমরা একটা জিনিস চলো বের করি। তোমরা কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার জানো? না জানলেও সমস্যা নেই, আমি কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার কীভাবে আঁকতে হয় সেটা আমরা শিখবো। কোথায় বলো তো? সেটা আমরা শিখবো হচ্ছে লুইস ডট স্ট্রাকচার, একটা টপিক পড়াবো তোমাদেরকে, লুইস কাঠামো। এটা হয়তো 2 ক্লাস পরেই পড়াবো। তখন দেখবা কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার এরকম কেন হয়েছে। কি লিখছো যে 1p ও 1p কেমনে? 1p কোথায়? এটা লন পেয়ার, এটা লন পেয়ার। 1p কোথায় দেখতেছো তুমি? এটা লন পেয়ার, এলপি। আগের পেজে কোথায় 1p লিখছি ভাই? বলো তো কোথায় 1p লিখছি একটি পি। 1p তো লিখি নাই ভাই, একটি পি লিখছি, একটি পি। 1p তো লিখিনি। আচ্ছা চলো, কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার এরকম হয় যে কার্বন ডাবল বন্ড অক্সিজেন থাকে, এখানে একটা লন পেয়ার থাকে, এখানে একটা লন পেয়ার থাকে, এখানে একটা লন পেয়ার, এখানে একটা লন পেয়ার। চলো কার্বনের দুটো লন পেয়ার কেন হয়েছে আমি তোমাকে ব্যাখ্যা করি। আসা আমাকে একটু করে বলো তো, কার্বনের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার এরকম। কার্বনের যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে 6টা। কার্বনের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? 6টা। তুমি আমাকে বলো এই বন্ডের মধ্যে, এখানে যে 2টা বন্ড আছে, এখানে অক্সিজেনের কন্ট্রিবিউশন কতটুকু? সরি, আমি ভুল বলছি। অক্সিজেনের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? অক্সিজেনের যোজ্যতা স্তরে ভ্যালেন্স ইলেকট্রন আছে কিন্তু 6টা। ভালো করে বুঝো। অক্সিজেনের যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, অক্সিজেনের ধরো অক্সিজেন 8, তাহলে দেখবা তুমি এখানে পাবা 1s2, 2s2, তারপর হচ্ছে 2p4 পাবা। তাহলে এটা হচ্ছে পি ব্লক মৌল। পি ব্লক মৌলের ক্ষেত্রে লাস্টের এস আর পি হচ্ছে যোজ্যতা স্তর বা ভ্যালেন্স শেল। তাহলে এখানে ভ্যালেন্স শেলে এটা অক্সিজেনের, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা স্তরের ইলেকট্রন কয়টা আছে? 6টা আছে। দেখো এখানে 2, এখানে 4। তাহলে যোজ্যতা স্তরে যত ইলেকট্রন থাকে তাকে বলে ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে 4। তুমি আমাকে বলো এই যে 2টা বন্ড তুমি দেখতেছো, এখানে অক্সিজেনের কন্ট্রিবিউশন কয়টা ইলেকট্রন? বলতে পারবা? অক্সিজেনের কন্ট্রিবিউশন কিন্তু 2টা ইলেকট্রন। খেয়াল করে দেখো, কারণ আমরা সবাই জানি, ভালো করে বুঝো, আমরা সবাই জানি একটা, এটা তো সমযোজী বন্ধন, এটাও সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনে কি হয়? এর থেকে একটা ইলেকট্রন আসে এখানে, এর থেকে একটা ইলেকট্রন আসে এখানে, এটার জন্য এখানে একটা ইলেকট্রন আসছে, এখান থেকে এখানে একটা ইলেকট্রন আসছে। তাহলে কিন্তু আমার এখানে অক্সিজেনের কন্ট্রিবিউশন 2টা, কার্বনের কন্ট্রিবিউশন 2টা, টোটাল এখানে 4টা ইলেকট্রন আছে। বুঝতে পারছি আমরা এতটুকু? এখানে তাহলে অক্সিজেনের কন্ট্রিবিউশন কয়টা? এখানে অক্সিজেনের কন্ট্রিবিউশন এখানে একটা দিছে, এখানে একটা দিছে। তাহলে অক্সিজেনের ভ্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন খরচ হয়েছে? 2টা। বলো তো অক্সিজেনের তাহলে কয়টা ইলেকট্রন বাকি আছে? ভ্যালেন্স ইলেকট্রনের, অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা বাকি আছে? সেই তো এখানে 2টা খরচ করছে, তাহলে তার আরও 4টা বাকি আছে না? বুঝো জিনিসটা। তার ভ্যালেন্স শেলের 2টা ইলেকট্রনকে এসে এখানে দিছে, দিয়ে এসে কার্বনের সাথে সমযোজী বন্ধন গঠন করছে, তাহলে আরও 4টা বাকি আছে। 4টা দিয়ে কয়টা লন পেয়ার হয়? 4টা দিয়ে কয়টা লন পেয়ার হয়? 4টা দিয়ে কয়টা লন পেয়ার হয় বলো তো? 4টা দিয়ে কয়টা লন পেয়ার হয়? 2টা লন পেয়ার হবে। এই জন্য এই তুমি দেখবা এখানে আমরা কি করি, অক্সিজেনের উপর এখানে একটা লন পেয়ার দিই, এখানে একটা লন পেয়ার দিই। বলো তো কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা জানো? কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন হয়ে থাকে কয়টা বলো? 4টা।
তাহলে কার্বনের এই দুইটা বন্ডে কয়টা কন্ট্রিবিউশন আছে? দুইটা ইলেকট্রন। এই দুইটা বন্ডে কয়টা কন্ট্রিবিউশন আছে? দুইটা ইলেকট্রন। তাহলে কার্বনের তো 4টা ইলেকট্রনকে তুমি কন্ট্রিবিউট করে দিছো। কার্বনের কোনো ভ্যালেন্স ইলেকট্রন বাকি আছে? বলো তো, কার্বনের কোনো ভ্যালেন্স ইলেকট্রন বাকি আছে? না। তাহলে বাকি না থাকলে কার্বনের উপর কখনো লন পেয়ার থাকবে? থাকবে না। কারণ লন পেয়ার জিনিসটা কি? লন পেয়ার জিনিসটা হচ্ছে বন্ড গঠন করার পরেও যতটা ইলেকট্রন বাকি থাকবে, বন্ড গঠন করার পরেও যতটা ইলেকট্রন বাকি থাকবে। যেমন তুমি যদি দেখো এখানে ধরো NH3, আমাকে বলো নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা বলো তো? নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন 5টা। তো এখানে 3টা বন্ড আছে, প্রতিটা বন্ডে নাইট্রোজেনের কন্ট্রিবিউশন কয়টা করে? নাইট্রোজেনের কন্ট্রিবিউশন হচ্ছে যে একটা করে। তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে তিনটা সে বন্ড গঠন করে ফেলছে। তাহলে বাকি আছে কয়টা? দুইটা ইলেকট্রন। দুইটা ইলেকট্রন দিয়ে কয়টা লন পেয়ার পাবা? একটা লন পেয়ার পাবা। তাহলে এই জন্য আমরা নাইট্রোজেনের উপরে একটা লন পেয়ার দিই। বুঝছো নাকি বুঝো নাই বলো তো? দেখো লন পেয়ার বের করার কিছু ফর্মুলা আছে, আমি তোমাকে ফর্মুলাগুলো পরে শিখাবো, আগে তোমাকে আমি ম্যানুয়াল নিয়ম শিখাচ্ছি। তাহলে সেম ভাবে এই অক্সিজেনের তাহলে দুইটা লন পেয়ার থাকবে না? বলো তো একটু করে। এই অক্সিজেনে কি থাকবে? দুইটা লন পেয়ার থাকবে। বুঝছো এতটুকু? এতটুকু কি বোঝা গেছে ভাই? লন পেয়ারের ব্যাপারগুলো আশা করি তুমি বুঝতে পারছো। ওকে, এইবার তুমি আমাকে একটা জিনিস বলো, সেটা হলো যদি তোমাকে কখনো নর্মালি কি হয় যখন আমাদেরকে যৌগের, আমাকে বলো এই যৌগটার মধ্যে এখানে কেন্দ্রীয় পরমাণুকে আর পার্শ্বীয় পরমাণুকে, কেন্দ্রীয় পরমাণুকে বলো তো? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, আর সাইড অ্যাটম বা পার্শ্বীয় পরমাণু হচ্ছে অক্সিজেন। নর্মালি যদি আমাকে জিজ্ঞেস করে যৌগের সংকরায়ন বের করো, তাহলে আমরা যৌগের সংকরায়ন বলতে আমরা কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন বুঝি। তাহলে কি মনে রাখবো? যৌগের সংকরায়ন বলতে আমরা নর্মালি কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন বুঝি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কি হয় জানো? নর্মালি এই যে ধরো পার্শ্বীয় পরমাণু, যেমন এখানে পার্শ্বীয় পরমাণু হাইড্রোজেন, এখানে পার্শ্বীয় পরমাণু হাইড্রোজেন, এখানে পার্শ্বীয় পরমাণু হাইড্রোজেন। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এই হাইড্রোজেনে কোনো সংকরায়ন আছে কিনা, আনসার হচ্ছে না, হাইড্রোজেনে কোনো সংকরায়ন নাই। কিন্তু যদি পার্শ্বীয় পরমাণুতে লন পেয়ার থাকে বা পার্শ্বীয় পরমাণু যদি মাল্টিপল বন্ড গঠন করে, তখন পার্শ্বীয় পরমাণুরও সংকরায়ন থাকে। কথাটা বুঝতে পারছো? কথাটা লক্ষ্য করো। সাধারণত পার্শ্বীয় পরমাণুতে সংকরায়ন থাকে না, যেমন হাইড্রোজেনের সংকরায়ন নাই। কিন্তু যদি আমার যে পার্শ্বীয় পরমাণু তার যদি লন পেয়ার থাকে বা তার যদি মাল্টিপল বন্ড থাকে, যেমন এখানে দেখো দুইটা বন্ড আছে, তখন এরও কিন্তু কি থাকবে? সংকরায়ন থাকবে। কথাটা বুঝতে পারছো? দেখো নর্মালি কি হয়, শুধুমাত্র কেন্দ্রীয় পরমাণুরই সংকরায়ন থাকে। কিন্তু যদি পার্শ্বীয় পরমাণুতে লন পেয়ার থাকে বা মাল্টিপল বন্ড থাকে, তখন এখানে কি হবে? তখন এখানে তোমার পার্শ্বীয় পরমাণুর সংকরায়ন থাকবে। যেমন CH2 কিন্তু হাইড্রোজেন ছিল পার্শ্বীয় পরমাণু, তাহলে শুধুমাত্র তুমি কিন্তু কার্বনেরটাই বের করছো, বা কার্বন কার্বন কিন্তু বের করছো। দেখো মানে দুইটা কার্বনেরই কিন্তু সংকরায়ন বের করা লাগছে, তাই না? হাইড্রোজেনের সংকরায়ন বের করা লাগছে? লাগে নাই কিন্তু। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে এইবার একটা জিনিস আমাকে বলো, এই যে এই কার্বনটার সংকরায়ন কিরকম হবে বলতে পারবা? এই কার্বনে সিগমা বন্ধন কয়টা আছে? দুইটা। এই কার্বনে কোনো ধরনের লন পেয়ার নাই, তাহলে এই কার্বনের সংকরায়ন হবে আমার sp সংকরায়ন। আর 10 মিনিট আছে ক্লাস, 10 মিনিট আছে, এরপর শেষ হয়ে যাবে। 10 মিনিট আছে, এরপর শেষ হয়ে যাবে। তাহলে তুমি একটা আমাকে বলো এই অক্সিজেনের সিগমা বন্ধন কয়টা আছে বলো তো? এই অক্সিজেনের দেখবা সিগমা বন্ধন আছে, দেখো এখানে একটা সিগমা বন্ধন, কিন্তু এখানে লন পেয়ার আছে দেখবা দুইটা। তাহলে বলো তো এই অক্সিজেনের সংকরায়ন কিরকম হবে? এটা কিন্তু হবে sp2। তাকে এই অক্সিজেনের একটা সিগমা বন্ধন, এখানে দুইটা লন পেয়ার আছে, তাহলে এই অক্সিজেনের সংকরায়ন কিন্তু হবে sp2। কিন্তু হাইড্রোজেনে কিন্তু কোনো সংকরায়ন নাই। বুঝো নাই জিনিসটা? আশা করি বুঝতে পারছো। তার মানে তোমাকে যদি কখনো যৌগের সংকরায়ন বলে, আমরা যৌগের সংকরায়ন বলতে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন বুঝে থাকি। রিক্যাপ আরেকবার করতেছি, দেখো মানে বললাম তোমাকে যদি কখনো বলে যৌগের সংকরায়ন বের করো, তাহলে আমরা যৌগের সংকরায়ন বলতে নর্মালি কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন বুঝি। কিন্তু তুমি আমাকে বলো কিন্তু পার্শ্বীয় পরমাণুর সংকরায়ন হইতে পারে, তবে কিছু বিশেষ ক্ষেত্রে। কখন হবে জানো? আমাকে বলো তো হাইড্রোজেনে কোনো সংকরায়ন আছে? হাইড্রোজেন তো পার্শ্বীয় পরমাণু, হাইড্রোজেনে কোনো সংকরায়ন আছে? আনসার হচ্ছে না, হাইড্রোজেনের সংকরায়ন নাই। কেন নাই বলো তো? কারণ হাইড্রোজেনে কিন্তু লন পেয়ারও নাই, হাইড্রোজেনে কিন্তু মাল্টিপল বন্ডও নাই, তাহলে হাইড্রোজেনে কোনো সংকরায়ন থাকবে না। কিন্তু এখানে দেখো তো সাইড অ্যাটম হচ্ছে অক্সিজেন, কিন্তু অক্সিজেনে কিন্তু কি আছে? অক্সিজেনে কিন্তু লন পেয়ার আছে বা মাল্টিপল বন্ডও আছে, তাহলে যদিও সে পার্শ্বীয় পরমাণু, তাহলে তারও কিন্তু সংকরায়ন থাকবে। কথাটা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো সবাই, আশা করি বুঝতে পারছো। আর এটা হচ্ছে সংকরিত অরবিটাল সংখ্যা বের করার মেইন সূত্র। মানে এই সূত্র দিয়ে তুমি যে কোনো যৌগের যে কোনো পরমাণুর সংকরায়ন বের করতে পারবা, মানে কেন্দ্রীয় পরমাণুর। যেমন আরেকটা তোমাকে উদাহরণ দিয়ে আসো। ধরো কথার কথা আমাকে কেউ বললো যে একটা স্ট্রাকচার রেখে দিল চিত্রে, প্রশ্নে ধর একটা স্ট্রাকচার আঁকা আছে। ধরো প্রশ্নে এরকম একটা স্ট্রাকচার আঁকা আছে। এই স্ট্রাকচারটা কেন এরকম হয়েছে সেটা আমরা আগামী ক্লাসে পড়বো।
বাট কথার কথা, ধরো একটা এরকম একটা স্ট্রাকচার আঁকা আছে, ধরো এরকম একটা স্ট্রাকচার তোমাকে এঁকে দিছে পরীক্ষায়, ধরো একটা এরকম একটা স্ট্রাকচার এঁকে দিছে, তোমাকে বলছে এইখানে এই ফসফরাসের এক্স কত হবে এটা জিজ্ঞেস করছে। তুমি তখন বলবা যে ভাই এই ফসফরাসে সিগমা বন্ধন কয়টা বলো তো, 1 2 3 4 5, তাহলে 5টা সিগমা বন্ধন। লন পেয়ার কয়টা, কোনো ফসফরাসে লন পেয়ার নাই। কেন লন পেয়ার নাই বলো তো, ফসফরাসে লন পেয়ার নাই কেন? ফসফরাসে ব্যালেন্স ইলেকট্রন কয়টা জানো? ফসফরাসে ব্যালেন্স ইলেকট্রন কয়টা? ফসফরাস কোন গ্রুপে আছে দেখো তো, নাইট্রোজেনের গ্রুপে আছে, নাইট্রোজেন ফসফরাস নাফিস আছে। তো এই টপে যে 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 থাকবে তার যতটা ব্যালেন্স ইলেকট্রন থাকে বাকিদেরও সেম পরিমাণ ব্যালেন্স ইলেকট্রন থাকবে, বাকিদেরও কি থাকবে, সেম পরিমাণ ব্যালেন্স ইলেকট্রন থাকবে। তাহলে ফসফরাসের ব্যালেন্স ইলেকট্রন কয়টা থাকে, 5টা থাকে। তাহলে 5টা যদি থাকে তাহলে 5টাই এখানে কন্ট্রিবিউশন করে ফেলছে, দেখো 5টা বন্ড এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে। আচ্ছা একটা কাজ করি, আমি এগুলো কালারটা ডিফারেন্ট করে দিই, তাহলে তুমি মনে করবে 7টা বন্ড। ওকে দেখো, তাহলে এখানে লন পেয়ার 0, তাহলে বলো তো ফসফরাসে তাহলে এক্স কত হবে? তুমি বলবা ভাই সিগমা বন্ধন 5টা, লন পেয়ার নাই, তাহলে এক্স ইকুয়াল আসবে 5। তাহলে ফসফরাসের সংকরণ টাইপ কিরকম, sp3d। তাহলে সিগমা বন্ধন আর লন পেয়ার থেকে কিভাবে সংকরণ বের করতে হয় সেটা কি বুঝতে পারছি আমরা? বলো তো এটা কি বুঝতে পারছি কিনা, দেখো তো, বলো তো বুঝতে পারছো কিনা। ওকে, এবার আরেকটা দেখাই তোমাকে, চলো এই স্ট্রাকচারগুলো কিভাবে আঁকতে হয় সেটা আমি তোমাকে শিখাবো। জাস্ট এমনি তোমাকে ধরো পরীক্ষায় দেওয়া আছে এরকম একটা স্ট্রাকচার, ধরো এটা দেওয়া আছে, ধরো এরকম, ধরো এরকম একটা স্ট্রাকচার তোমাকে দেওয়া আছে। এখন তোমাকে বলতেছে যে এখানে এই সালফারের সংকরণ কি হবে, এই সালফারের সংকরণ, আগে বলো সালফারে কোনো লন পেয়ার থাকবে কিনা, আগে বলো সালফারে কোনো লন পেয়ার থাকবে কিনা। সালফারে কোনো লন পেয়ার থাকবে না, কেন থাকবে না? সালফারের ব্যালেন্স ইলেকট্রন কয়টা, 6টা। দেখো 6টা এখানে কন্ট্রিবিউশন করছে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, কেন লন পেয়ার থাকবে না? তাহলে বলো তো এখানে যদি লন পেয়ার না থাকে তাহলে সালফারের সিগমা বন্ধন কয়টা, সালফারের সিগমা বন্ধন কয়টা বলো তো, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, 4টা সিগমা বন্ধন। তাহলে সালফারের সংকরণ কি, কোনো লন পেয়ার নাই, কোনো লন পেয়ার নাই, লন পেয়ার 0, তাহলে এর সংকরণ কি হবে, সংকরণ হবে sp3। বুঝছো নাকি বুঝো নাই বলো তো, বুঝছো নাকি বুঝো নাই? এভাবে করে আমরা কিন্তু যদি কি দেওয়া থাকে, তোমার যদি আমাদের যদি কি দেওয়া থাকে, এই যে যৌগের সংকেত দেওয়া থাকে বা যৌগের চিত্র দেওয়া থাকে, তাহলে তুমি কিন্তু সংকরণটা বের করতে পারবা। আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, তুমি যখন সংকরণ করো কাকে মিক্সচার করো, যে ইলেকট্রনকে নাকি অরবিটালকে, বলতে পারবা? তুমি যখন সংকরণ করো তখন কাকে মিক্সচার করো, ইলেকট্রনকে নাকি সংকরণকে, বলতে পারবা? কাকে মিক্সচার করো, অরবিটাল নাকি ইলেকট্রনকে? সবসময় মনে রাখবো আমরা অরবিটালকে মিক্সচার করি, অরবিটাল মিক্সচার হওয়ার পরে সেখানে আমরা ইলেকট্রন দিই, সবসময় মনে রাখবো। অনেকে মনে করি আমরা ইলেকট্রন কীভাবে মিক্সচার হবে, ইলেকট্রন মিক্সচার হতে পারে? ইলেকট্রন তো মিক্সচার হতে পারে না। চলো নেক্সটে যাই, আসো আর বেশিক্ষণ নাই ভাই, আর 5-7 মিনিট। আমি জানি তোমাদেরকে ধৈর্য অনেক হারাই ফেলতেছো, বাট একটু আগাই দিই, কেমন, একটু আগাই দিই, জাস্ট সামান্য আগাই দিই। দেখো এটা আমরা নেক্সট দিন শিখাবো। একটা জিনিস আমি তোমাকে ফর্মুলা দেখে দিই, দেখো এই ফর্মুলার একটা প্রবলেম কি জানো, এই ফর্মুলার একটা প্রবলেম কি জানো, এই ফর্মুলার প্রবলেম, এই ফর্মুলার প্রবলেম হচ্ছে, এই ফর্মুলার প্রবলেমটা হইলো যে তুমি যদি এই ফর্মুলাটা মানে তুমি অ্যাপ্লাই করার জন্য পুরো যোগের সংকেত তোমার আঁকা লাগবে আগে, তারপরে দেখা লাগবে কয়টা সিগমা বন্ধন আছে, তারপর দেখা লাগবে কয়টা লন পেয়ার আছে, তাই না? এই ফর্মুলা কিন্তু একটা প্রবলেম আছে, সেটা কি প্রবলেম, তোমার দেখা লাগবে যে কয়টা সিগমা বন্ধন আছে, কয়টা লন পেয়ার আছে, তারপর হচ্ছে যে তুমি সংকরণটা বের করতে পারবা। কিন্তু কিন্তু হ্যাঁ, ওকে, কিন্তু তুমি চাইলে একটা ফর্মুলা তোমাকে আমি শিখাবো শর্টকাট, সেটা দিয়ে তুমি চাইলে চিত্র আঁকা ছাড়াও সংকরণ বের করতে পারবা। কি সূত্র আমি তোমাকে একটু দেখাই দিয়ে আসো। সেটা হইলো এই এক্স বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে হাফ ভি প্লাস এম মাইনাস চার্জ। বাট এই ফর্মুলার একটা কিছু আসলে অসুবিধা আছে। কি অসুবিধা আছে, কি অসুবিধা আছে? অসুবিধা হচ্ছে এর দ্বারা শুধুমাত্র, আচ্ছা এটা আমরা আগামী দিন দেখাবো, আগামী দিন দেখাবো, আজকে এতটুকু থাকুক, আজকে এতটুকুই থাকুক, আগামী দিন আমরা দেখাবো। আমি জাস্ট এই জিনিসটা দেখাই দিই, ফর্মুলা আমি আগামী দিন দেখাবো, ফর্মুলাটা আমি আগামী দিন দেখাবো। চলো এই ছকটা সুন্দর করে একটু ফিল আপ করি, তারপর আমরা আগামী দিন দেখাই দিব। ধরো এখানে লিখতেছি আমরা সংকরিত অরবিটাল সংখ্যা, এটা আজকে আমাদের লাস্ট পৃষ্ঠা, আর 2 মিনিট লাগবে আমাদের, এটাই আজকে আমাদের লাস্ট পৃষ্ঠা। ফর্মুলাটার আমি আগামী দিন দেখাবো তোমাদেরকে, অনেকগুলো উদাহরণও দেখাবো। এখানে হচ্ছে আমরা লিখতেছি সংকরায়ন টাইপ, এরপরে আগামী দিন আমরা অনেকগুলো যৌগ নিয়ে আলোচনা করব, সংকরায়ন টাইপ। আর এখানে আমরা দেখতেছি কে কে অংশগ্রহণ করবে, কে কে অংশগ্রহণ করবে, এটা তোমাদের জানা পড়া অলরেডি। আমাকে বলো তো, যদি এক্স ইকুয়াল টু 2 হয়, এক্স ইকুয়াল টু 3 হয়, এক্স ইকুয়াল টু 4 হইতে পারে, এক্স ইকুয়াল টু 5 হইতে পারে, এক্স ইকুয়াল টু 6 হইতে পারে, এক্স ইকুয়াল টু 7 হইতে পারে, ভাই এক্স ইকুয়াল টু 8 হইতে পারে না? এক্স ইকুয়াল টু 8 নর্মালি হয় না, হইতেও পারে, কোনো সমস্যা নেই। তুমি এইগুলো শিখলে ওগুলোও পারবা।
বাট ওগুলো লাগবে না তোমার পরীক্ষায়। অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু 6 পর্যন্ত ইম্পর্টেন্ট, তারপর আমি তোমাকে এক্স ইকুয়াল টু 7ও দেখাই দিব। মানে পরীক্ষায় নর্মালি এক্স ইকুয়াল টু 7 আসে না, সেটাও আমি তোমাকে নেক্সট ক্লাসে দেখাই দিব। আচ্ছা, এক্স ইকুয়াল টু 2 হলে সংকরণ টাইপ হবে এসপি, মনে রাখবা। এক্স ইকুয়াল টু 3 হলে সংকরণ টাইপ হবে sp2, 4 হলে sp3, 5 হলে sp4 হবে নাকি sp3d হবে বলো তো, কোনটা হবে? 5 হইলে sp4 হইতে পারে জীবনও, sp4 জীবনও হইতে পারে না, sp4 তো নাই ভাই, তাহলে তোমাকে ডিতে যাইতেই হবে। তোমার যেহেতু 5, তাহলে তো sp4 তো হইতে পারে না, তোমাকে ডি কে মিক্সচার করতেই হবে। তাহলে তখন সংকরণ টাইপ কিরকম হয়ে যাবে? sp3d হয়ে যাবে। x ইকুয়াল টু 6 হলে সংকরণ টাইপ কিরকম হবে? sp3d2 হবে। বলো তো x ইকুয়াল টু 7 হলে সংকরণ টাইপ কিরকম হবে? x ইকুয়াল টু 7 হইলে সংকরণ টাইপ কিরকম হবে বলো তো? sp3d3 হবে। বুঝছো? শেষ। আর তুমি বুঝতেছো x ইকুয়াল যদি কি হয় 8 হয়, তাহলে sp3d4 লিখবা, দরকার নাই যদিও। এবার দেখো অংশগ্রহণ। অংশগ্রহণ বলতে কি, sp-তে হয় s আর px অংশগ্রহণ করবে, বা s আর py হবে, বা s আর pz হবে, মানে তোমার ইচ্ছা তুমি কাকে মিক্সচার করবা। sp2-তে তুমি যেটা করতে পারো, হয় s এর সাথে px আর py কে মিশাইতে পারো, বা s এর সাথে px আর pz কে মিশাইতে পারো, বা s এর সাথে py আর pz কেও মিশাইতে পারো। মানে কাকে কাকে মিক্সচার করবা, যে আমরা এখানে কাকে মিক্সচার করছিলাম, ওই যে s px আর py, তুমি চাইলে s px আর pz ও মিক্সচার করতে পারবা, মানে নিয়ম আছে আর কি, দেখাবো আমরা আগামী ক্লাসে। sp3 হইলে s কে মিশাবা, px কে মিশাবা, py কে মিশাবা, pz কে মিশাবা। আর sp3d হইলে, বলো তো ডি এর মধ্যে কয়টা অরবিটাল আছে? তোমাদেরকে এগুলো ইয়াতে পড়াইছি, সাইকেল 1-এ পড়াইছি। বলো তো ডি এর মধ্যে কয়টা অরবিটাল আছে? ডি এর মধ্যে আমরা জানি 5টা অরবিটাল আছে। তাহলে sp3d এর ক্ষেত্রে s px py pz আর dz স্কোয়ার, এটাকে মিশাইতে হয়। কাকে মিশাইতে হয়? dz স্কোয়ার। ভাই dxy কেন না, dyz কেন না, এগুলার মানে ব্যাখ্যা দরকার নাই, জাস্ট মনে রাখো dz স্কোয়ারকে মিশাইতে হয়। কেমন? sp3d2 হইলে s px py pz, আর ডি এর ক্ষেত্রে dz স্কোয়ার আর dx স্কোয়ার মাইনাস y স্কোয়ারকে মিশাইতে হয়। এগুলো আমি সব অ্যাপ্লিকেশন আগামী দিন দেখাবো, জাস্ট আজকে এতটুকু জাস্ট জেনে রাখো এতটুকু। আর d3 হইলে এগুলো তো মিশাবই, আর একটা ডিকে আনতে হবে। আর এরপরে কোন ডিকে আনবো? dxy কে আনতে হয়। কাকে আনতে হয়? dxy কে আনতে হয়। কাকে আনতে হয়? dxy কে আনতে হয়। এগুলো হচ্ছে রুলস। জাস্ট এতটুকু আমাকে বলো, এতটুকু জাস্ট মনে রাখতে পারবা না? দেখো তোমাকে তো আমি এতটুকু আজকেই পড়াইছি, এই যে এতটুকু তো তোমাকে আজকেই পড়াইছি, আর এগুলো আমি আগামী দিন অ্যাপ্লিকেশন দেখাবো। এগুলো এখনো পড়াই নাই তোমাকে, এগুলো আগামী দিন দেখাবো। আজকে তো এতটুকু পড়াইছি, শেষ। আজকে ক্লাস আমাদের এখানেই শেষ। এতক্ষণ ক্লাস করার জন্য অনেক ধন্যবাদ। আগামী ক্লাস আমরা কোনটা দিয়ে শুরু করব? ওই x ইকুয়াল টু হাফ ভি প্লাস এম মাইনাস চার্জ, এই সূত্র থেকে। দেখো আজকে ক্লাসের আমার উদ্দেশ্য কি ছিল জানো? আজকে ক্লাসে আমার উদ্দেশ্য ছিল যে তোমাকে হাইব্রিডাইজেশনটার ফিল দেওয়া, যে বিবিটির যে প্রবলেমগুলো আছে সেটা নিয়ে ডিসকাশন করা, হাইব্রিডাইজেশন কীভাবে প্রবলেম সলভ করছে সেটা দেখানো, আর 3টা যৌগের স্ট্রাকচার দেখানো, একটা CH4, একটা C2H4, একটা C2H2। তুমি কি করবা? বাসায় গিয়ে, মানে বাসায় তুমি অলরেডি আসো, ক্লাস শেষ হওয়ার পরে এই লেকচারটা দরকার আরেকবার দেখবা, তাহলে দেখবা তোমার সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? সো আশা করি তুমি ক্লাসটা অনেক এনজয় করছো। যদি কারো কোনো তারপরেও ডাউট থাকে, আজকে তুমি টেলিগ্রাম ডাউট সলভিং গ্রুপে দিবা, তাহলে তুমি হচ্ছে যে এখানে আমি তোমাকে সলভ করে দিব। কেমন? সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। যাই তাহলে নেক্সট ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, তবে আজকে ক্লাস না করলে নেক্সট ক্লাস কিছুই বুঝবা না। আজকে ক্লাস করে আসতে হবে, দরকার 2বার করো। আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। যাই তাহলে ভালো থাকবা সবাই, যাই তাহলে আসসালামু আলাইকুম।